গতকাল আমরা এটা তৈরি করছিলাম, তাই না? এই পর্যন্ত তো আসছিলাম। হ্যাঁ স্যার। স্যার আমাদের মূলত এই যে এটা ওয়ার্ডপ্রেসে কি কোডিং দিয়ে কি কোনো ডিজাইন করা যায় মানে? হ্যাঁ, কোডিং দিয়েও যায়। তাহলে তো ভালোই হবে। এখানে চাইলে আপনি কোডিং ব্যবহার করতে পারেন ইচ্ছা। তো এই যে আমাদের একটা ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করি, বা লোকাল সার্ভারে বলেন বা লাইভ সার্ভার বলেন, এটা আপনার লোকাল সার্ভার বলেন অথবা লাইভ সার্ভার বলেন, যেটাই বলেন না কেন, এই ইনস্টল প্রসেসটা একটু আলাদা। আর এই যে ভিতরে এখানে যে আমরা কাস্টমাইজের কাজগুলো করব, যত একটা ওয়েবসাইট বিল্ড আপ করবো একবারে জিরো থেকে হিরো বানাবো, ঠিক লাইভ সার্ভারে ঠিক যেরকমটা আমাদের অপশন আছে, যেরকমটা ফাংশনালি কাজ করতে হয়, ঠিক এখানেও একই রকম। এখানে আমাদের যে প্রবলেমটা হবে, লাইভ সার্ভারে আমাদের একই প্রবলেমটা ঠিক একইভাবে সমাধান করব। এখানে আমাদের যে সমস্যাটি সমাধান করব, লাইভ সার্ভারে আমরা ওই সমস্যাটি একইভাবে সমাধান করতে পারবো। কবির ভাই মিউট করেন। তো এখানে এমনটা না যে আমার লাইভ সার্ভার বা লোকাল সার্ভার আমি কাজ করব দুটাতেই আলাদা আলাদা সিস্টেম, কোনো আলাদা আলাদা সিস্টেম না। আমি চাইলে এখানে একটা সম্পূর্ণ ডিজাইন তৈরি করে এটাকে লাইভ করতে পারবো। আবার একই সাথে আমি 3-4টা ডিজাইন ক্রিয়েট করতে পারবো, বা 4-5টা, বা এই যে জ্যাম সার্ভার ইনস্টল করলাম আমি, দেখেন এখানে কিন্তু আমি আরেকটা প্রজেক্ট আছে আমার। স্যার আমার একটা একটা জিনিস জানার ছিল। দেখেন আমি কিন্তু একই সাথে দুটা, জাস্ট এটা তো লগ ইন করতেছি, এটা তো লগ ইন করতেছি। দেখেন আমি একটাতে লগ ইন আছে, নাকি লগ ইন হচ্ছে না নাকি, প্রজেক্ট ইভিনিং, দাঁড়ান, দু ধরনের স্যার ওয়েবসাইট একটা আছে। জিনিস জানার ছিল একটু। কি জিনিস? স্যার এখানে যদি কোডিং দিয়ে আমি যেটা ডিজাইন করব ওইটা কি অটো রেসপন্সিভ হবে না রেসপন্সিভ করতে হবে? রেসপন্স কোডিং দিয়ে করলে আপনাকে রেসপন্সিভ করতে হবে। আচ্ছা স্যার। এই যে দেখেন, এটা আমার সকালের বেজের ওয়েবসাইট, আর এটা হচ্ছে আপনার মূলত আপনাদের যখন ক্লাস দেখাবো তখন আমি এই প্রজেক্টে দেখাবো, আর সকালের বেজে বা যখন ক্লাস নেবো তখন এই প্রজেক্টে দেখাবো। দেখেন আমি কিন্তু এরকম যেমন দুইটা প্রজেক্টে কাজ করতেছি, আমি একই সাথে ওপেন করতেছি, যদি আমার একটা ব্রাউজারে ওপেন হয় বা একটা ব্রাউজারে ওপেন হচ্ছে না। তো দেখেন এটা আমাদের দেখেন এটা মর্নিং এর জন্য, আর এটা করছি আমি ইভিনিং এর জন্য। তো যেহেতু দুইটা আমি করতে পারছি একই জ্যাম দিয়ে, তো এখানে চাইলে আমি এই দুইয়ের অধিক ইচ্ছা, আমার যতগুলো প্রজেক্ট করার ইচ্ছা আমি ততগুলাই ওয়েবসাইট এখানে তৈরি, একটা ওয়েবসাইট একটা প্রজেক্ট বলতে পারেন, একটা ওয়েবসাইট একটা প্রজেক্ট। ক্লিয়ার? তো টেনশনের কোনো কিছু কারণ নাই যে আমি একটা তৈরি করলাম, আবার এটাই আমি আবার নষ্ট হবে, বা আমি এটা মানে অফলাইনে কাজ করলাম, এরকম কোনো টেনশনের কারণে আপনি যেটা কাজ করবেন সেটাকে লাইভ করানো যাবে, কোনো সমস্যা নেই। তো প্রথমে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর, যে লোকাল সার্ভার ক্রিয়েট করার পর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর দেখেন আমাদের সামনে একটা জেনুইন ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, বাম সাইডে স্যার কিছু অপশন নতুন দেখতে পাচ্ছি প্রজেক্ট আমাদের। নিতে চাইলে কিভাবে করতে হবে প্রথমে? মানে যদি নতুন একটা ওয়েবসাইট আপনি তৈরি করেন, জি স্যার, আবার নতুন করে একটা, এটা থাকবে, এখনো থাকবে। আচ্ছা, যদি নতুন করে তৈরি করে নিতে চান, জি তো স্যার। আমি এটাতে লগ আউট করে
দেখাই দিচ্ছি। জি স্যার। তো দেখেন আমি এখন যদি লোকাল হোস্ট লিখি, আমার এখানে কয়টা ফোল্ডার শো করতেছে? দুইটা, তাই না? জি স্যার। আমার এখানে দুইটা প্রজেক্ট শো করতেছে। তার মানে আমার এখানে দুইটা ফোল্ডার দেওয়া আছে। আমার দেন ফোল্ডারে গিয়ে যদি আমি দেখাই আপনাদের, htdocs, এই দেখেন htdocs এর ভিতরে আমি সবকিছু ডিলিট করে দিয়ে কয়টা ফোল্ডার আছে? দুইটা ফোল্ডার। তার মানে আমার দুইটা প্রজেক্ট এখানে আছে। এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। জি এটা স্যার। এক ধরনের, এটা এক ধরনের। এটাতে যা কাজ করবো এটাতে থাকবে না, এটাতে যা কাজ করবো এটাতে থাকবে না। স্যার আমি জ্যামটা যদি সি মানে লোকাল ডিস্ক সিতে সেভ না করে ইনস্টল না দিয়ে যদি অন্য কোথাও দিই তাহলেই কাজ করবে? নো প্রবলেম, অবশ্যই কাজ করবে, না কোনো অনেক সমস্যা সময় নেই। ওই উইন্ডোজের ঝামেলা থাকে তো। উইন্ডোজের ঝামেলা থাকে, কিছু কোডিং, কিছু কিছু পট চেঞ্জ করে দিতে হয়। তা না হলে আমরা ঠিক যেরকম সরাসরি লোকাল হোস্ট লিখে আসতেছে এরকম তো আসতো না, তখন আমাদেরকে এখানে আরো কিছু সামনে দিতে হইতো। এটা অন্য ড্রাইভে, অনেক সময় অনেক পিসিতে অন্য ড্রাইভে ইনস্টলেশন দিলে সেক্ষেত্রে আমাদেরকে ওই পিসির কিছু সেটিংস পরিবর্তন করতে হয়, অথবা আমাদের এখানে অ্যাড্রেসটাকে ট্র্যাক করার জন্য কিছু পরিবর্তন করে দিতে হয়। এটা পিসি অনুযায়ী, সবার পিসিতে একই প্রবলেম হবে সেটা না, পিসির কনফিগারেশন অনুযায়ী অনেক সময় প্রবলেমটা হয়ে থাকে। তো এখানে নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আপনি আরেকটা ফোল্ডার তৈরি করবেন, নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট আমি একটা ফোল্ডার তৈরি করলাম। এখন যদি আমি এখানে লোকাল হোস্টে ইনস্টল দিই, দেখেন এই যে নিউ প্রজেক্ট আমার চলে আসছে। আমার কিন্তু এটা ব্ল্যাঙ্ক, আমার আপাতত এটা ব্ল্যাঙ্ক, এবং এই প্রজেক্টের জন্য আমার আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আমার এই প্রজেক্টের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আমি যদি এখানে একটা আপনার নতুন একটা ফাইল, যেমন কোডিং করা, কে জানি বললো শাহরিয়ার, শাহরিয়ার, আমি কোডিং করে দেখাই, index.html। আমি যদি এখানে কোডিং করি, তো আমি এটা এডিট করি। আচ্ছা, আমি এখানে যেমন কোডিং করা আমরা যেটুকু দেখছি, তো এখানে দেখেন আমি যদি, আমি জাস্ট এখানে ঠিক যেরকম এডিট করব, এখন যদি আমি লোকাল হোস্টে গিয়ে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দেখেন দিস ইজ স্যাম্পল পেজ। আমি জাস্ট এখানে যা যা কাজ করব ঠিক আমার, আমি ঠিক এখানে যা ডিজাইন করব তাই হবে। তার মানে আমার কাজ, আমি যে এইচটিএমএল ফাইলটাতে যা কাজ করব আমার কিন্তু তাই কাজ এখানে শো করাবে। ক্লিয়ার? আমি আসলে কোডিং এর দিক দিয়ে যাচ্ছি না, কারণ কোডিং দিয়ে দিক দিয়ে গেলে আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করতে প্রায় অনেকদিন সময় লাগবে, এবং কিছু ফিক্সিং প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা মানে নিজেকে ডেভেলপার হিসেবে উপস্থাপন করতে গেলে আমাদের জন্য আরো মিনিমাম 6 থেকে 7 মাস লাগবে। So, তা না করে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব সহজেই একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। তো দেখেন আমি নতুন প্রজেক্ট ইনস্টল করার ক্ষেত্রে এট ফার্স্ট আমি কি করব, আগে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। দেন আমার যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে, যে ওয়ার্ডপ্রেসটা আমি ডাউনলোড করছি, সেটা আমি ওই ফোল্ডারের ভিতরে রাখে দেবো। এই যে নিউ প্রজেক্ট, এখানে আমি ওই ফোল্ডারটি রাখে দেবো। ঠিক যখন আমরা একটা লাইভ সার্ভারে একটা cPanel এর জন্য আমরা সাবডোমেইন ক্রিয়েট করব, যদি আমরা সাবডোমেইন ক্রিয়েট করি, যেমন একটা ওয়েবসাইটের আন্ডারে বা একটা ডোমেইন হোস্টিং এর আন্ডারে যদি আপনি হোস্টিং বেশি দিয়ে কিনেন, হোস্টিং বেশি করে কিনেন, তাহলে কিন্তু একটা ডোমেনের আন্ডারে 3-4টা সাবডোমেইন তৈরি করা যায়। তো যখন আপনি সাবডোমেইন মনে করেন এটা হচ্ছে আমার একটা সাবডোমেইন, আমি লোকাল হোস্টটা তৈরি করছি, এই লোকাল হোস্ট থেকে বাকি যেগুলো তৈরি করতেছি আমার স্পেস বেশি আছে, আমি ওই হিসাবে সাবডোমেইন গুলো তৈরি করতেছি। ক্লিয়ার? আমি ওই হিসাবে সাবডোমেন গুলো তৈরি করতেছি। এই যে যেমন প্রজেক্ট 1, প্রজেক্ট 2, এগুলো সাবডোমেন হিসাবে আমার তৈরি হচ্ছে। নিউ প্রজেক্ট, এগুলো আমাদের সাবডোমেন হিসাবে তৈরি হচ্ছে। তো ঠিক যখন আমরা লাইভ সার্ভার একটা সাবডোমেন তৈরি করব, ঠিক সেখানেও আমাদের ওয়ার্ডপ্রেস একটা এভাবে ইনস্টল করতে হবে, এবং ওই ওয়ার্ডপ্রেসটাও ঠিক এভাবেই সেট করে দিতে হবে।
এখন ঠিক এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা নিয়ে আসার পরে আমার ঠিক এর আগে আমি ঠিক যেরকম করে কাজ করছিলাম, যে ওয়ার্ডপ্রেস ঠিক যেভাবে ইনস্টল করছিলাম ঠিক একইভাবে আমাকে এটা ইনস্টল করতে হবে। আমার ওই নিউ প্রজেক্টের জন্য আবার নিউ একটা ডাটাবেস তৈরি করতে হবে, লোকাল হোস্ট phpMyAdmin। ঠিক এখানেও একটা আমার ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে নতুন প্রজেক্টের জন্য। দেখেন একটা প্রজেক্ট তৈরি করতে গেলে নিউ প্রজেক্ট, দেখেন আমি যে ডাটাবেসটা তৈরি করলাম প্রথমে কিন্তু কোনো কিছু, ডাটাবেসটা একবার ব্লাঙ্ক। নিউ প্রজেক্ট ডাটাবেসটা একবার ব্লাঙ্ক। আমি যখন ইনস্টলেশন করতে যাব নিউ প্রজেক্ট ডাটাবেসটাকে যখন ইনস্টলেশন করতে যাব, তখন দেখেন এই যে লোকাল হোস্টে গেলাম, নিউ প্রজেক্টে গেলাম, ওয়ার্ডপ্রেস ফাইলটা দেওয়ার পরে আমি নিউ প্রজেক্টে গেলাম। ঠিক এখানেও আমাকে ঠিক একই সিস্টেমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এই দেখেন, কন্টিনিউ, ডাটাবেস নেম, আমার আগের ডাটাবেস মতোই নেমটা দেই। স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, আগের মতোই সব, খালি এখানে একটু আপনি চেঞ্জ করে দিবেন। সেটা হচ্ছে কি, এই যে ডাব্লিউপি আছে না, টেবিল প্রিফিক্স, জি যদি আপনি সাবডোমেইন করতে চান জাস্ট একটা প্রিফিক্স চেঞ্জ করে দিবেন যে আমি এটা নিউ করতে চাচ্ছি, WPN। তাহলে আপনার লগ ইনের ক্ষেত্রে বা যখন আপনি ডিফারেন্ট লগ ইন করবো তখন আমার আর কোনো প্রবলেম হবে না। জি এখন স্যার। সাইট টাইটেল দেন, নিউ প্রজেক্ট, ইউজার নেম আমার অ্যাডমিনে থাক, কোনো প্রবলেম নাই। পাসওয়ার্ড 123 কোনো প্রবলেম নাই। কনফার্ম, ইমেল ওটাই দিলাম, কোনো প্রবলেম নাই। ইনস্টল ওয়ার্ডপ্রেস। কারণ গেল, এই যে ওয়ার্ডপ্রেস আমার ইনস্টল হয়ে গেল। এখন দেখেন এই ডাটাবেসটা, আমার নিউ প্রজেক্ট ডাটাবেসটা আমার কোনো কিছু আছে। না স্যার। এখন যদি আমি দেখি, দেখেন এই নিউ প্রজেক্ট ডাটাবেসে আমার কত কিছু ফাইল তৈরি হয়ে গেল অটোমেটিক। ওয়ার্ডপ্রেসের সবগুলো চলে আসছে। ওয়ার্ডপ্রেসে আমার যা যা দিলাম সবগুলো এখানে চলে আসছে। তো এগুলা কিন্তু ব্যাক এন্ডের কাজ। এগুলো যদি আমি HTML বা PHP দিয়ে করি তাহলে আমার কিন্তু এগুলা, এই যে আমাদের CMD কমান্ড প্রমোট আছে, CMD, এখান থেকেও কিন্তু তৈরি করা যায়। এখান থেকেও এই টেবিলগুলা, বা এখানে তৈরি করে দিব, এখানে তৈরি করব, এখানে এসে জমা হবে। বা এখানে তৈরি করব, যদি ওয়ার্ডপ্রেস না থাকে আমার, ঠিক এখানে তৈরি করব, এখানে কাজ করবে। আচ্ছা আমাদের এটার সাথে সেজন্য কানেক্ট করতে হয়। তো যেহেতু আমাদের CMD দিয়ে আমরা যাচ্ছি না, কারণ সেখানেও কোডের ব্যাপার, এখানেও কোডের ব্যাপার, কোড ছাড়া কিন্তু হবে না, এখানেও কিন্তু কোড ছাড়া হবে না। স্যার, পুরোই তো লাইভ তো দেখেন এই সার্ভারের যে, মতো। জি, আমাদের ইউজার নেম তৈরি করছিলাম, এই যে ইউজার নেমের পাসওয়ার্ড বা ইউজার নেম আমরা কখন কখন তৈরি করলাম, এখানে কিন্তু সব ইউজার নেম এখানে আমার দেওয়া আছে। ঠিক আছে, এখানে সব দেওয়া আছে। তো নতুন প্রজেক্ট আমরা ঠিক এভাবেই ক্রিয়েট করব। আমি এটা চাচ্ছি না, এটা ডিলিট করে দিচ্ছি। আমি যদি এখন ডাটাবেসটাকে রিমুভ করে দেই বা ডাটাবেসটাকে যদি ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমার ওই যে যে প্রজেক্টটা আমি তৈরি করলাম, নতুন যে প্রজেক্টটা তৈরি করলাম, এটা কিন্তু আমার থাকবে না। জি স্যার। এই ডাটাবেসটা যে তৈরি করলাম, এই ডাটাবেসটা যদি আমি এখান থেকে কোনো কিছু একটা চেঞ্জ করে দেই বা ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমার ওটা আর থাকবে না, স্যার ওই ওয়ার্ডপ্রেসটা থাকবে না। হ্যাঁ জি, বলেন। স্যার আপনি যেভাবে ওয়ার্ডপ্রেসটা কপি করে নিয়ে আসলেন, ওইভাবে যদি আমি কোনো হ্যাঁ, একটা সাইট আগে থেকে আমার ডিজাইন করা আছে ওই সাইটটা যদি এখানে নিয়ে এসে দিই সেম ভাবে, নিউ প্রজেক্টে আপনি যেভাবে ওয়ার্ডপ্রেসটা নিয়ে এসে কপি করে নিয়ে এসে দিলেন, আমি যদি ওইভাবে আমার মনে করেন HTML CSS জাভা দিয়ে সাইট তৈরি করা আছে, সবকিছু করা আছে, আমি জাস্ট সাইটটা নিয়ে এসে ওখানে দিয়ে দিলাম, সেক্ষেত্রেও কি কাজ করবে? অবশ্যই সেটা ওয়ার্ডপ্রেস কাজ করবে না, আপনার ডিজাইন কাজ করবে, ডেভেলপ কাজ করবে না। ও আমি কথাটা এখন আপনাদেরকে ক্লিয়ার বুঝাই। যেমন এখানে আমার, যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে যাই বা যদি কোনো কিছু কাজ করতে যাই, আমাকে এক ফার্স্ট কি করতে হয়েছে, লগ ইন করতে হয়েছে, তাই না? লগ ইন করার পরেই কিন্তু আমার এটা আসছে, লগ ইন করার পরেই কিন্তু আমার এটা আসছে। যদি লগ ইন না করতাম তাহলে কিন্তু এটা আসতো না। আমার শুধু কি আসতো, জাস্ট আমার যে বাই ডিফল্ট যে থিমটা আছে, দেখেন এই যে বাই ডিফল্ট যে থিমটা আছে, এই থিমটা আসতো আমার।
বাই ডিফল্ট যে থিমটা আছে থিমটা আসতো, কারণ এখানে আমার ইডিটে কোনো অপশন আসতো না, তখন এগুলো আমার কোড দিয়ে পরিবর্তন করতে হবে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে আমি কাজ করতে পারবো না। আর ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে গেলে আপনার যে সাইটের ডিজাইন, যেমন আপনি একটা এইচটিএমএল ফাইল তৈরি করছেন, সেটার কি ধরনের আপনার ডিজাইন লুকিং হবে সেটা আপনি ওই কোড দিয়ে আপনার পরিবর্তন করতে হবে। স্যার ওইটা যদি পিএইচপি দিয়ে ডেভেলপ করাও থাকে সেক্ষেত্রেও কাজ করবে না? না, আপনার যদি থিমটা পিএইচপি দিয়ে করা থাকে, থিম আপনি একটা থিম তৈরি করছেন, ওই থিমটা এখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, সেটা করতে পারবেন। থিমটা যদি আপনি পিএইচপি থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেন বা ওয়ার্ডপ্রেসে থিমটা ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি পারবেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস দিয়ে সেটাকে ম্যানেজ করতে পারবেন। যেমন ফুললি একটা থিম তৈরি করেন, আপনার থিমের একটা প্যাকেজ তৈরি করতে হবে। আমি দেখাচ্ছি এখন একটা থিম ইনস্টল দেখাবো আজকে, কিভাবে থিম ইনস্টল করতে হয় এটা দেখাবো এখন। সো ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। আমি এখন আমার চলে যাব প্রজেক্ট স্ল্যাশ সিডি কত 303। আমার এটা যেটা লগ ইন করবো সেটা হবে আপনার হুম, দেখেন এখানে প্রজেক্টে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডটা হচ্ছে কুইক এডিট। প্রথমে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে, এটা ওয়েলকাম উইডজেট বলা হয়। সেটা দেখা যাচ্ছে কুইক এডিট। এখান থেকে আমরা চাইলে একটা পোস্ট লিখতে পারি, এখান থেকে চাইলে আমরা পেজ তৈরি করতে পারি, এখান থেকে চাইলে আমরা সাইটটা ভিজিট করতে পারি। এক কথায় শেষ, আমরা অনেক কিছুই অপশনগুলো এখান থেকে অ্যাড করতে পারি এই ড্যাশবোর্ডের এই উইডজেট থেকে। আবার কুইক ড্রাফট, এই ড্রাফের কাজ হচ্ছে কি, যে আপনি এখন একটা পোস্ট মানে মনে পড়ছে আপনার বা লিখছেন, কিন্তু পরে হয়তো বা মনে নাও পড়তে পারে আপনার, তখন জাস্ট আপনি এখানে টাইটেলটা লিখে কিছু মানে যতটুকু মনে আছে ততটুকু মনে লিখে সেভ ড্রাফট করে দিলেন, পরে আবার এটাকে এডিট করতে পারবেন। আমাদের সবচেয়ে যেটা, যেমন আমরা যদি এই যে ওয়ার্ডপ্রেসের নিউজ ফিড যেটা আছে উইডজেট, এই নিউজ ফিডটা কিন্তু আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হয় বা গুরুত্বপূর্ণ, কেননা কারণ এখানে আপনাদের ওয়ার্ডপ্রেসের জন্য যে নতুন নতুন ফিচার গুলো আসে বা যে নতুন নতুন আপডেট গুলো আসে, সেই আপডেট গুলা কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। উকমার্স পেজেস ভলান্টিয়ারিটি দ্যাট দ্য অ্যালাউ বুটস, এখানে নতুন একটা ফিচার আসছে। এটা কবে আসছে? 6 নভেম্বর 2020। এখানে একটা নতুন আপডেট দিয়ে দিছে, ঠিক আছে? এখানে নতুন একটা আপডেট দিয়ে দিছে। এই আপডেটটা পড়লে ওয়ার্ডপ্রেসের আবার কি কি একটা নতুন আপডেট দিছে, ঠিক আপডেটটা এখানে আপনারা বুঝতে পারবেন। এখন ওই হিসাবে তখন আপনি আপনার কাজ করবেন। তারপর অ্যাড এ গ্ল্যান্স, এটা একটা। তো এটাতে আপনার পোস্ট কয়টা আছে, পোস্টে কমেন্ট কতগুলা পড়ছে, মোটো টোটাল কতগুলা কমেন্ট পড়ছে, পেজ পড়ছে। এক কথায় শেষ, যারা আমরা ইউটিউব চ্যানেল ব্যবহার করি, ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে যখন আমরা সবকিছু দেখতে পারি, ঠিক এখানে ওয়ার্ডপ্রেসের আপনার একটা ওয়েবের কি অবস্থা না অবস্থা সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আমার বর্তমান রানিং থিম কি দেওয়া আছে সেই থিমটা এখানে দেখতে পাবেন। তারপর রিসেন্টলি পাবলিশ, রিসেন্ট কি কি পাবলিশ হয়েছে, কমেন্ট কি কি পাবলিশ হয়েছে না হয়েছে সেটা দেখতে পাবেন। যদি এগুলো আপনি কাস্টমাইজ করতে চান, যে এই উইডজেট গুলো আপনি অন্য কিছু দেখবেন, তাহলে জাস্ট উপরে যাবেন, একটা স্ক্রিন অপশন দেখতে পাবেন। এই স্ক্রিন অপশনে আপনি যেটা চান না সেটা মার্ক উঠাই দেন, আপনার ওটা থাকবে না, কুইক ড্রাফট যদি না চান কুইক ড্রাফটটা থাকবে না, নিউজ ফিড যদি না চান নিউজ ফিড ইভেন্টটা থাকবে না। ক্লিয়ার? তো এখানে চাইলে আপনি আপনার নিজের মতো করে উইডজেট অ্যাড করে নিতে পারেন, আবার রিমুভও করে নিতে পারেন। ওকে? স্যার এই লোকাল সার্ভারে কি আপনার ইউএসটিসি প্লাগইনটা ইনস্টল করা যায়? হ্যাঁ যাবে, ট্রাই করবো, দেখি। অবশ্যই যাবে, তবে আমার সেক্ষেত্রে নেটওয়ার্কের একটু কানেকশন লাগবে। আমরা ওটা সবই দেখবো আস্তে আস্তে, নো প্রবলেম।
আচ্ছা এই যে স্যার। রাইট লেফট সাইডে দেখতেছেন, লেফট সাইডে যে আপনারা কাজ করতেছেন, মেনুগুলা দেখতে পাচ্ছেন, এগুলা মেনুর কাজেই মূলত এখানে শর্টকাটে দেওয়া আছে। এই যে মেনুগুলা দেখতে পাচ্ছেন, এই মেনুগুলোর কাজে কিন্তু শর্টকাটের মতো দেওয়া আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি পোস্ট, পোস্টে আমার কি কি মেনু আছে। যেমন পোস্টে যদি নিয়ে যাই আমি অল পোস্ট বলতে এই পর্যন্ত আমার কি কি পোস্ট আছে আমি এগুলো দেখতে পাবো। তারপর আপনার কাছে নিউ পোস্ট, যদি নতুন পোস্ট তৈরি করতে যাই তাহলে নতুন পোস্ট এখান থেকে আমার নিউ পোস্টে ক্লিক করলে নতুন পোস্ট তৈরি করতে পারবো। ঠিক যেমন আমরা ব্লগারে একটা নিউ পোস্ট দিছিলাম, ঠিক এখানে নিউ পোস্ট এটা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, যে যদি দেখতে যাই ক্যাটাগরি গুলা কি কি ক্যাটাগরি আছে, বা নতুন ক্যাটাগরি যদি তৈরি করতে চাই সেই ক্যাটাগরির ওখানে গিয়ে নতুন ক্যাটাগরি তৈরি করতে হবে। ট্যাগ, আমরা ট্যাগ বিষয়টা বুঝি, এখন মোটামুটি অনেক ভালো বুঝি। তো ট্যাগ আমরা অ্যাড করে রাখতে পারি আমার সাইডের জন্য, এসইও করার জন্য। কি কি ট্যাগ হবে আমরা ওই ট্যাগ গুলা এখানে দেখতে পারি। তারপরে আছে কি মিডিয়া, মিডিয়া লাইব্রেরি আছে একটা নিউ। মিডিয়া বলতে কি বোঝায়, আমাদের ইমেজ, ভিডিও, অডিও, এগুলো মূলত মিডিয়া। তো এগুলোর মধ্যে লাইব্রেরি বলতে এখন আমার কি কি মিডিয়া আছে অ্যাড করা, বা ভিডিও, অডিও, ভিডিও, ইমেজ যা কিছু আছে সেটা দেখতে পারি। নতুন যদি আমি নিয়ে আসতে চাই, নতুন এখানে অ্যাড করতে পারবো। পেজেস, আমার যেমন পেজেস বলতে কি বোঝায়, যে মেনু বার যেগুলা, আগে আমাকে এখানে মেনু তৈরি করতে গেলে আগে আমাকে একটা পেজেস তৈরি করে রাখতে হবে। পেজ গুলোকে তখন আমরা মেনু হিসেবে ব্যবহার করতে পারবো। ঠিক পেজ কমেন্টস, কে কি কমেন্টস করছে না করছে কমেন্টস এর রিপ্লাই এখানে দিতে পারবো। অ্যাপিয়ারেন্স, এখানে মূলত আমাদের মূল কাজটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে হচ্ছে থিমস, কাস্টমাইজ, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড কালার, থিম এডিটর ইত্যাদি। তো এখানে এই অ্যাপিয়ারেন্সে মূলত আমাদের থিম, যে আমাদের এই থিমটা যেমন আমরা ব্লগারে পর থিম চেঞ্জ করছিলাম, ঠিক এখানে থিম আমরা ইচ্ছা মতো থিম ইউজ করতে পারবো। তবে এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। আপনি চাইলে ফ্রি থিম নিয়ে ইচ্ছা মতো নিজের যতটুকু কাস্টমাইজ করা দরকার কাস্টমাইজ করতে পারবেন। তবে এখানকার কিছু 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 থিমের শর্ত দেওয়া থাকে, যেটা হচ্ছে আপনি ওই থিমটার কাজ করতে গেলে আপনাদেরকে কিছু প্লাগ ইন অ্যাড করতে হবে, প্লাগ ইন দিয়ে কাজটা করতে হবে। ওকে, সেগুলো আমরা লাইভ কাজে দেখবো। জাস্ট কোথায় গিয়ে কি কাজ করতে হবে আমরা সেটা দেখে নিচ্ছি। প্লাগ ইন, প্লাগ ইন বলতে এই যে যেমন এখানে প্লাগ ইন বলতে এটা বোঝায়, যেমন এখানে আপনাদের সাইন আপ ফর্ম, লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, কন্টাক্ট ফর্ম, বা পেমেন্ট গেটওয়ে সিস্টেম, বা প্রোডাক্ট আপলোডিং সিস্টেম, এই যে এগুলা কাজ করতে হয় মূলত। যে পোস্ট করে তো আর আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন না। প্রোডাক্ট তো আপনার অবশ্যই একটা ওখানে আপনার প্রাইস থাকবে, তারপর ডেলিভারি শিপিং হয়ে থাকবে, অ্যাড্রেসের অ্যাড টু কার্ডের অপশন থাকবে। ঠিক এই কাজগুলো করার জন্য মূলত আমাদেরকে একটা প্লাগ ইন ইউজ করতে হয়। বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্লাগ ইন ইউজ করতে হয় মূলত। এই প্লাগ ইনের কাজ করতে গেলে আমাদেরকে এখানে এসেই কাজ করতে হবে। আর তার নিচে আছে ইউজার। ইউজার কি, যেমন আপনি যখন একটা লাইভ সার্ভারে কাজ করবেন, এখন তো আপনি একাই করতেছেন, বা এখানে লোকাল হোস্টে আপনাকে একাই করতে হবে। আর যদি আপনার একই পিসিতে বা একই বাড়িতে 3-4টা পিসিতে 3-4 জন কাজ করেন, বা একই ওয়েবসাইটে কাজ করেন, সেক্ষেত্রে আপনি নেটওয়ার্কিং এর মাধ্যমে সেটা করতে পারবেন। আর লাইভ সার্ভারে যখন আপনি কাজ করব আমরা, তো সে মনে করেন আপনারা এখানে 5 জন মিলে একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছি। আমি চাইলে একই সি প্যানেলের অ্যাক্সেস আপনাদেরকেও দিয়ে দিতে পারবো, এবং এই অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে আমার কিছু কন্ডিশন অ্যাড করে দিতে পারবো, যে আপনি শুধু পোস্ট করবেন, আর্টিকেল গুলো পোস্ট করবেন। তারপর আপনি কি কিছু সামাও কিছু কমেন্টস এর রিপ্লাই দিতে পারবেন, কিন্তু থিমস বা প্লাগইন এরকম কোনো এডিট বা ইনস্টলেশন করতে পারবেন না। ঠিক যে অ্যাজ ইউজুয়াল ইউজার অ্যাক্সেস যাকে বলা হয়, আমি যতটুকু ইউজার অ্যাক্সেস দিব ঠিক ততটুকুই আপনি কাজ করতে পারবেন। এখানে চাইলে আপনার আনলিমিটেড ইউজারও অ্যাড করা যায়, নো স্যার প্রবলেম। টোটাল অ্যাক্সেস দেওয়া যায় না? ভ্যারিয়েবল, হ্যাঁ জি, টোটাল অ্যাক্সেসও দেওয়া যায়। আমি এখানে যা যা করতে পারবো আপনিও তাই তাই করতে পারেন, টোটাল অ্যাক্সেসও দেওয়া যায়, নো প্রবলেম। এই যে টুলস দেখতেছেন আপনার এক্সপোর্ট ইম্পোর্ট, সাইড হেল্প, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা। আপনার এখানে যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, তখন কিন্তু আমাদের কি নাম বা ঠিকানা, অ্যাড্রেস এরকম কিছু চাইছে কি চাই নাই, আমাদের কি কিছু
শুধু ইমেল অ্যাড্রেস চাইছে, ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে, আর এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো তো আমরা ভালোই বুঝতেছি যে এক্সপোর্ট কি। আমার যদি কোনো সাইট আগে থেকে করা থাকে বা কোনো থিম যদি আমাদের আগে থেকে কোনো কিছু করা থাকে, তাহলে এখান থেকে আমি এক্সপোর্ট করে নিতে পারবো। সে মনে করেন আমি পোস্ট গুলা, এই যে ব্লগের পোস্ট, সে মনে করেন আপনি ব্লগে আপনার সুন্দর করে আপনি 20টা 25টা পোস্ট আর্টিকেল পোস্ট করছেন আমার ব্লগে, এখন ওই পোস্ট গুলো এখানে নিয়ে আসবেন, সে মনে করেন ওই পোস্ট গুলো ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবেন, চাইলে ওই পোস্ট গুলো আপনি ওয়ার্ডপ্রেসে নিয়ে আসতে পারবেন। ওখানে ঠিক যেরকম ভাবে পোস্ট করছেন এখানে ঠিক ওরকম ভাবেই চলে আসবে। আবার এখান থেকে আপনি পোস্ট গুলো অন্য কোথাও নিয়ে যাবেন, চাইলে সেটাও করতে পারবেন। ক্লিয়ার? আবার সেটিংস, এখানে সেটিংস বলতে আপনার যেমন এখানে আপনার একটা ইউজার ইউআরএল আছে, লগ ইন ইউআরএল আলাদা, আপনার এমনি প্রজেক্ট ভিউ করার জন্য ইউআরএল আলাদা, তারপর আপনার পারমালিঙ্ক এর কিছু বিষয় আছে। যে পারমালিঙ্ক বলতে কি, একটা ওয়েবসাইটের আপনার এই যে ডাব্লিউপি টারভেন স্ল্যাশ ই কমার্স পেজ, এই যে এটা বলছে, তো এই যে পারমালিঙ্কটা তৈরি করা, এই পারমালিঙ্ক আপনার কিভাবে হবে, যখন একটা ব্লগ পোস্ট করবেন তখন পারমালিঙ্কটা কিভাবে হবে, ঠিক সেটা। এই কাজগুলো মূলত এখান থেকে আপনার সেটিংস থেকে করতে হয়। আর কোলাপস অনুযায়ী এটা দেখতে যাচ্ছেন না, জাস্ট এইটুকুই। তো এট ফার্স্ট আমরা একটা পোস্ট দিয়ে নেই, যে আসলে একটা পোস্ট দিয়ে নেই আমি, তারপর বাকি কাজগুলো আমরা করতেছি। তো পোস্টে দেওয়ার জন্য আমি নিউ পোস্ট বা অল পোস্ট গুলো আগে দেখি। পোস্টের জন্য অল পোস্ট আমার একটা বাই ডিফল্ট একটা পোস্ট দেয়া আছে, যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি সাইটটা ভিউ করি, এই যে আমার একটা পোস্ট দেওয়া আছে, এটা আমার কাজ আর্টিকেল। এটা ক্লিক করলে এই দেখেন একটা লিঙ্ক তৈরি হয়েছে, এবং এটা পোস্টটা, এই যে এটা পোস্টের আর্টিকেলটা এটা দেওয়া আছে। বাইরে একটা কমেন্ট, এই যে একটা কমেন্ট, আমি যদি চাই এখানে রিপ্লাই দিতে পারবো, আবার চাইলে কেউ অন্য কেউ আসে এখানে কমেন্টস দিতে পারবে। ক্লিয়ার? এখন আমি ঠিক এরকমই একটা পোস্ট তৈরি করবো। সো পোস্ট করার জন্য এখানে আমি অ্যাড নিউ পোস্টে ক্লিক করি, অথবা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ পোস্ট, এখানেও দিতে পারি। এবং এই যে পোস্টের বিস্তারিত দেখতে পাচ্ছেন, টাইটেল, এটা কে পোস্টটা দিছে। যদি আপনার ইউজার আলাদা আলাদা থাকে, তো যে ইউজার পোস্টটা দিছে সেই ইউজারের নাম এখানে থাকবে। তারপর আপনার ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে এই পোস্টটা, ক্যাটাগরি এখানে দেখতে পাবেন। এই পোস্টের জন্য কি কি ট্যাগ ব্যবহার করছেন সেটা দেখতে পাবেন। এই পোস্টের জন্য কি কি কমেন্ট করছে সেই কমেন্টস গুলো দেখতে পারবেন। স্যার ওয়ার্ডপ্রেসের ট্যাগের সিস্টেমটা কি আসলে? আচ্ছা, এটা আমরা আসতেছি এখন। আমি এখন অ্যাড নিউ পোস্টে দিলাম, কারণ এটা ট্যাগের সিস্টেমটা আমাদেরকে পোস্ট করার সময় দিতে হয়, অথবা পোস্ট করার সময় দিতে হয়, অথবা আপনি চাইলে পোস্ট করার সময় দিতে হয় ট্যাগগুলো আসলে মূলত। তো যাই হোক, আমরা এখানে দেখবো এখন একটা পোস্টের জন্য কি কি দরকার, বা একটা পোস্ট তৈরি করতে গেলে আমাকে এখানে কি কি অপশন আছে, এসইও করার জন্য কি কি দরকার হয়। এসইও করার জন্য একটা পোস্ট মূলত আমাদের এসইও করার জন্য আলাদা এই ওয়ার্ডপ্রেসে আমরা প্লাগ ইন ইউজ করতে পারি চাইলে, নো প্রবলেম। প্লাগ ইন আছে যে এসইও করার জন্য আমার টাইটেলটা, আমি যে টাইটেলটা এখানে দিতে যাচ্ছি এই টাইটেলটা এসইওর জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা এসইওটা কিভাবে শো করবে, সার্চ ইঞ্জিনে কতটা ভ্যালুয়েবল থাকবে, এটা আমার প্লাগ ইনের মাধ্যমে এখানেই আমি দেখতে পাবো। তো এটা আছে আমাদের টাইটেল। প্রথমে আমাদেরকে টাইটেল লিখতে হবে। তো টাইটেল আমরা ব্লগেও লিখছিলাম। টাইটেলটা কি দেওয়া যায়, হাউ টু ইনস্টল জেম দিলাম। জাস্ট একটা লিখলাম আর কি। তো এটা আমার টাইটেল, এটা আমার পোস্ট। তো দেখেন, আমরা চাইলে এই কোডগুলা ব্লগার এবং কোডিং এর মাধ্যমে এখানে পোস্ট তৈরি করতে পারি। আমরা এখন দেখতেছি, চাইলে এটা আমি যদি বোল্ড করি বোল্ড করতে পারি, আমি যদি এটাকে ইটালিক করতে চাই তো ইটালিক করতে পারি। আবার এখানে যদি আমি লিঙ্ক অ্যাড করতে চাই, তো
তো জাস্ট এখানে লিঙ্ক অ্যাড করে দিলে আমি লিঙ্কও অ্যাড করতে পারি। আমি অরিজিনাল লিঙ্কে এই সমস্যা কি এবার মোজিলা ফিরে আমাকে আটকাচ্ছে। সে মনে করেন আমি এই জ্যাম্পের লিঙ্কটা ওখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে জ্যাম্পে দেওয়ার পর আমি এখানে নিউ ট্যাবে ওপেন যাচ্ছি না এখানে ওপেন যাচ্ছি। যদি ওপেন এ নিউ ট্যাবে চাই তাহলে জাস্ট এটাকে আমি ওপেন এ নিউ ট্যাব করে দিব। ওপেন এ নিউ ট্যাব করে দিব, তো আমার নিউ ট্যাবে এটা ওপেন হবে। ক্লিয়ার? তো তারপর আমি চাইলে যদি ইমেজ আমার দরকার পড়ে, আমার এই যে প্লাস অপশন দেখছেন এবং কুইক এডিট অপশন দেখতেছেন, টুলস গুলো দেখতেছেন, আমি যদি এখন ইমেজ দরকার পড়ে আমার, এই যে এখানে প্লাস আছে বা এখানে একটা প্লাস আছে, এই প্লাসটা হচ্ছে একটা ব্লক, মানে আমরা যেটাকে প্যারাগ্রাফ বলে থাকি। ঠিক আছে, আপনি এখানে প্লাসে ক্লিক করে দেখেন এখানে কি প্যারাগ্রাফ, ইমেজ, হেডিং, গ্যালারি, লিস্ট, কোটেশন ইত্যাদি তৈরি করবেন। আর সবগুলো যদি দেখতে চান এই যে এই প্লাসে ক্লিক করবেন, আপনি সবগুলো দেখতে পারবেন যে কি কি এখানে অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? তো দেখেন এখানে আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন, কিসের কোন বিষয়ের উপর ব্লগ তৈরি করতে যাচ্ছেন। সে মনে করেন আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, জাস্ট প্যারাগ্রাফের আইটেমে এখানে তৈরি হবে। আপনি একটা হেডিং লিখবেন, হেডিং এটা তৈরি হবে। আপনি লিস্ট নেবেন, লিস্ট তৈরি হবে। আপনি কোটেশন নেবেন, কোটেশন তৈরি হবে। কোড লিখবেন, যেমন আমরা এই যে কি বলে W3 স্কুলে যে কোড লিখতে পারি ঠিক এরকম একটা দেখতে পাবেন। আবার আপনি এখানে নিচে দেখেন টেবিল চাইলে টেবিল তৈরি করতে পারবেন। তারপর আপনি মিডিয়া, মিডিয়া কি কি অ্যাড করতে পারবেন, ইমেজ, গ্যালারি, অডিও। আমি যদি এখন ইমেজ নেই, জাস্ট ইমেজে ক্লিক করলে আমাকে আপলোড ইমেজ করতে বলবে। আমি ইমেজ আপলোড করি, আমি একটু পপুলারিটি হই না, বেশি পপুলারিটি হওয়া যাবে না। এই যে ইমেজটা আপলোড করলাম। এখন যদি আপনি চান যে এখানে আপনি ভিডিও অ্যাড করবেন, তাহলে আবার এই যে প্লাস সেকশনে যান, এখানে মিডিয়াতে যান, এই যে মিডিয়াতে যান, গ্যালারি আছে আপনার, ইমেজ, গ্যালারি, অডিও, কভার, ফাইল, মিডিয়া, টেক্সট। এই যে যেমন এই যে প্রিভিউ কিন্তু দেখাচ্ছে, কার্সর নিয়ে যাবেন, প্রিভিউ কিন্তু দেখাচ্ছে। আপনি ভিডিও, এই যে ভিডিও, ভিডিও গেলে আপনার এমবেডেড ভিডিও মানে ভিডিও লিঙ্ক যাবে আর কি, অথবা আপনি আপলোড করে দিতে পারেন, অথবা ইনসার্ট ফ্রম ইউআরএল, আপনি চাইলে আপলোড করে দিতে পারেন, অথবা ইনসার্ট ফ্রম ইউআরএল, যেটা যেখান থেকে দেওয়ার প্রয়োজন আপনি সেখানে দিবেন। আর ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে এত কিছু করতে হয় না, জাস্ট আপনি শুধু এই ইউআরএল এর আপনার ইউটিউব থেকে লিঙ্কটা নিয়ে আসে এখানে পেস্ট করে দিবেন, আপনার ভিডিও অটোমেটিক চলে আসবে সরাসরি। লাইভ চ্যানেলের কি লিঙ্ক সবসময় একই থাকে না। আপনি যারা এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, তাহলে আপনার ভিডিও অটোমেটিক চলে আসবে। দেখেন আমি কিন্তু কোনো কিছু করিনি, জাস্ট আসলে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। আপনার ওই যে আমরা ব্লগে যেমন এমবার্ট করে দিতে হয়েছে, অমুক করে দিতে তমুক করে দিতে হয়েছে, এখানে কোনো কিছুই লাগবে না, জাস্ট আপনি লিঙ্কটা আসে পেস্ট করে দিবেন। ক্লিয়ার? আমি চাইলে এখানে যতগুলা যে ধরনের আইটেম আমার দরকার একটা পোস্ট তৈরি করার জন্য, আমি কিন্তু সবগুলা এখানে পাচ্ছি। আপনি যদি ফেসবুক পেজ এমবার্ট করতে চান সেটাও পাবেন, যেটাই দরকার আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর এদিকে দেখেন সেভ, প্রিভিউ, পাবলিশ। আপনার সেভ ড্রাফট যে আপনার এখনো শেষ হয়নি, কিন্তু আপনার জরুরি একটা কাজ করে দিলে আপনি চলে যাচ্ছেন, এটা ড্রাফটে সেভ করে রাখেন, নো প্রবলেম। প্রিভিউ দেখতে পাবেন যে প্রিভিউ দেখলে কেমন দেখাচ্ছে, এই যে এরকম দেখাবে, আপনার ডেস্কটপে কিরকম দেখাবে, ট্যাবলেটে কিরকম দেখাবে, মোবাইলে কিরকম দেখাবে। ঠিক আছে? প্রিভিউ আপনি এখানে চাইলে প্রিভিউ চাইলে আপনি সকল টাইপের প্রিভিউ দেখতে পাবেন। এই যে দেখেন এটা হচ্ছে আমার পোস্টটা, এই যে এটা হচ্ছে আমার পোস্টটা। ক্লিয়ার? এখন দেখেন এখন দেখেন আমি যে এখানে প্রিভিউ করলাম, চাইলে যদি আপনারা কেউ কোড দিয়ে পোস্টার তৈরি করবেন, কোডিং দিয়ে, তাহলে কিন্তু সেটাও করতে পারবেন।
জাস্ট এই যে থ্রি ডটে যাবেন, যাওয়ার পরে এই যে কোড এডিটর, আমরা কিন্তু এই যে পোস্টটা তৈরি করছি এখানে কোনো কোড দেখতে পাচ্ছি কি? কোনো কিন্তু কোড দেখতে পাচ্ছি না। জাস্ট এখানে গিয়ে এই কোড এডিটরে যাবেন, দেখেন এই যে আমাদের পোস্টটা, দেখেন কতগুলো কোড তৈরি হয়েছে। এই কোডগুলো লিখতে আমাদের কতদিন সময় লাগতো? এই যে মনে করেন আমাদের এই যে স্ট্রং আছে না, আমরা বোল্ড করছিলাম না ডাউনলোড লেখাটাকে, আমরা তো ভিডিও বোল্ড করছিলাম HTML এ, তাই না? জি স্যার। হ্যালো, জি জি স্যার। কিন্তু এখানে দেখেন স্ট্রং দিয়ে করা আছে, তার মানে কি এসিওর জন্য গুরুত্বপূর্ণ। এই যে লিঙ্ক অ্যাড করছিলাম, টার্গেটেড ব্ল্যাঙ্ক, এটা দিছিলাম যে ইউটিউবে ওপেন হবে, জি স্যার। টার্গেটেড ব্ল্যাঙ্ক দিছিলাম। এই যে এটা আমার ওপেনটা বোল্ড করা আছে মেবি, আমি একটা ইটালিক করলাম না কোথায় জানি। স্যার ওটা বোল্ড করছিলেন, আপনি ইটালিক করেননি। আচ্ছা, ইটালিক করলে ওই ইটালিকের জন্য আমরা কি ট্যাগ ইউজ করছিলাম? ইএম ট্যাগ, তাই না? জি ইএম স্যার। ট্যাগটাও চলে আসতো এখানে। তারপর দেখেন কমেন্ট সেকশন অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে। এই যে ব্লক তৈরি করছিলাম, এই ব্লক তৈরি করার কারণে কিন্তু আমাদের কমেন্ট সেকশন অটোমেটিক তৈরি হয়ে গেছে, যেটা ওয়ার্ডপ্রেস ইমেজ, ইমেজ শেয়ার, এই যে কোড এমবাডেড ইউটিউব, ইউটিউব থেকে কোড এমবাডেড করছি, এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো আমি চাইলে এটা কোড দিয়েও তৈরি করতে পারি, অথবা জেনারেলি ভাবেও একটা পোস্ট তৈরি করতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি সেটিংসে যাই। এখানে দেখেন প্রথমে আছে আপনার কি ডকুমেন্ট, ডকুমেন্টে কি আছে? স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটি, যে আপনার পোস্টার বর্তমান অবস্থা এবং ভিজিবিলিটি কি রকম হবে। ভিজিবিলিটি পাবলিক, আমরা ফেসবুকে পোস্ট করি তো আমাদের তিনটে অপশন থাকে, ফ্রেন্ড, পাবলিক, কি অনলি মি, এরকম অপশন থাকে। ঠিক এখানেও এই পোস্টটা যে আপনি দিচ্ছেন, আপনার ওয়েবসাইটটা কারা কারা দেখতে পাবে। তো এখানে দেখেন অপশন কি কি আছে, প্রাইভেট, পাসওয়ার্ড প্রোটেক্টেড। প্রাইভেট বলতে যারা অ্যাডমিন আছে শুধু তারাই দেখতে পাবে, আর পাসওয়ার্ড প্রোটেক্টেড হচ্ছে যারা শুধু লগ ইন করবে তারাই দেখতে পাবে, লগ ইন ছাড়া এগুলো দেখতে পাবে না। তো আপনার পোস্টটা ঠিক যে ধরনের হবে, ঠিক স্ট্যাটাসটা এবং ভিজিবিলিটি ওই ধরনের হবে। পাবলিশ, আপনি মনে করেন এই পোস্টটা পাবলিক এখন লিখছেন, কিন্তু পাবলিক এখন হবে না, 7 দিন পর বা 20 দিন পর হবে। ঠিক তখন এখানে শিডিউল করে রাখার মতো আর কি, যে আপনি 10 দিন পর কি 12 দিন পরে এই পোস্টটা পাবলিক হবে, জাস্ট পাবলিশ কবে হবে সেটা দেখবেন। আরেকটা হচ্ছে কি স্টক, সরি, স্টিক টু দা টপ অফ দা ব্লক, তার মানে এটা হচ্ছে যে পিন পোস্ট আমরা দেখি না, ঠিক পিন পোস্টের মতো, আমরা যেটা দেখি যে পিন পোস্টের মতো, মানে আপনি যতগুলাই পোস্টে করেন না কেন, সব পোস্টেই আপনার এই পোস্টের পরেই থাকবে, মানে এটা পোস্ট আপনি যতই নতুন পোস্ট করেন না কেন, এই পোস্টটা সবার উপরেই থাকবে। যেটাতে টিক মার্ক দিয়ে রাখি, তাহলে এই পোস্টটা সবার উপরেই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা আছে পারমালিঙ্ক। এই পারমালিঙ্ক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে দেখেন হাউ টু ইনস্টল জ্যাম, আমি টাইটেলটাই আমার পারমালিঙ্ক হিসেবে নিয়ে নিছি, আমি পারমালিঙ্ক সেটিংটা আরো করে দিতে পারি। তো দেখেন এই যে পোস্টের নিচে একটা এই ইউআরএল দেখতে পাচ্ছেন, এখানে আপনি ইউআরএলটা দেখতে পাচ্ছেন। তো এই ইউআরএলটা দেখেন আমার localhost/project 303, তারপর একটা ডেট আছে, তারপর আমার পোস্টের টাইটেলটা আছে। তো এখানে আমি যদি চাই যে আমার localhost/project 303, এটা হচ্ছে আমার ডোমেইনটা মনে করেন, আর শেষে যে স্ল্যাশ দিয়ে ডেটটা আছে, তারপর ডেটের পরে আবার আছে আমার পোস্টের টাইটেলটা, আমি চাইলে এটা এডিট করে দিতে পারবো, বা এডিট করতে হবে আমাকে। কেন করতে হবে শুনেন, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি তখন কিন্তু অল ইন পেজ টাইটেল, অল ইন ইউআরএল এগুলো খুঁজছিলাম, যে আমার এই কিওয়ার্ড গুলা পেজের টাইটেলে কতগুলো আছে, কারা কারা ব্যবহার করছে, তারা এক্সাক্ট টাইটেল, যেমন টাইটেলে তারা এটা ব্যবহার করছে ঠিক আছে, বাট ইউআরএল এ তারা কি ব্যবহার করছে, টাইটেলে এটা ব্যবহার করে কিন্তু ইউআরএল এ তারা কি ব্যবহার করছে, দুটাতেই আলাদা আলাদা ব্যবহার করেই অনেকে, বা এগুলো এসিওর জন্য করতে হয়। ঠিক আমি এই যে ইউআরএল স্লাগ বলতে এই যে স্ল্যাশের পরে আমার কি থাকবে এবং ডেটটা মিশানোর আমি পরে দেখাচ্ছি একটু পরে। এখানে আমার কি থাকবে,
আমি যদি বলি যে ইনস্টলিং শুধু জ্যাম, এটা আমার লাইভ সার্ভারেও যা, আমার কিন্তু এখানে এই সার্ভারেও তা। ঠিক আছে, দেখেন আমার ইউআরএল তখন এটা তৈরি হবে। ক্লিয়ার? তারপর আছে ক্যাটাগরি। ক্যাটাগরি, আমার পোস্টটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে, আমার পোস্টটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে। আমি চাইলে ক্যাটাগরি আগেই তৈরি করে নিতে পারি, অথবা এখানেও ক্যাটাগরি তৈরি করে নিতে পারি। জাস্ট আমি যদি এখানে আরো নতুন একটা ক্যাটাগরি দেই, যে ওয়েব ডিজাইন। ডিজাইন মানে কি? DESIGN। আচ্ছা, DSIGN। আমার এটা প্যারেন্ট ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। তারপর যদি আমি আরেকটা নিতে যাই যে ওয়ার্ডপ্রেস, আমি যদি এই ডিজাইন ক্যাটাগরির আন্ডারে, ওয়েব ডিজাইন ক্যাটাগরির আন্ডারে ওয়ার্ডপ্রেসটাকে ঢুকাইতে চাই, তাহলে দেখেন আমার এই যে প্যারেন্ট ক্যাটাগরির জায়গায় আমি ওয়েব ডিজাইনটা সিলেক্ট করে দিলাম। এখন ওয়েব ডিজাইনের ভিতরে আমার একটা ক্যাটাগরি থাকবে, এই দেখেন ওয়েব ডিজাইনের ভিতরে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিটা থাকবে। তার মানে আমি যখন একটা মেনু বার বা পেজ ক্রিয়েট করব, তখন যদি আমি লিঙ্কটা লিঙ্ক আপ করে দিই, ক্যাটাগরিগুলো আমার লিঙ্কটা সিলেক্ট করে দিই যে এই পেজের জন্য কোন কোন ক্যাটাগরি, ওই পেজের জন্য কোন কোন ক্যাটাগরি, তখন এখানে ঠিক যে যে ক্যাটাগরিতে আমি মার্ক দিয়ে রাখবো, এই পোস্টটা ঠিক ওই ক্যাটাগরিতেই শো করবে। ক্লিয়ার? তারপর দেখেন ট্যাগ। এই ট্যাগটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা এসইওর জন্য অনেকটাই কাজে লাগে আমাদের। যদি আমরা এই ট্যাগগুলো মূলত ব্যবহার করি সার্চ ইঞ্জিনের জন্য, যেমন আমরা ফাইবারে ট্যাগ ব্যবহার করছি, গিয়ে 5টা ট্যাগ ব্যবহার করতে বলে না ফাইবার আমাদেরকে। জি স্যার। মূলত আমরা যে ওই ট্যাগগুলো ব্যবহার করছিলাম, ওই ট্যাগগুলো মূলত কিন্তু কি বলে আপনার ফাইবারে সার্চ করলে যেন ওই ওয়াটার লিখে যেন কেউ সার্চ করলে যেন আমার গিকটা শো করে। জি স্যার। আমরা আবার গিক থেকে এসইও করার জন্য আমরা কোথায় ইমেজের অফ পেজে ট্যাগ ইউজ করছিলাম। ঠিক এখানেও আমার এই পোস্টটাকে গুগলের সার্চ ইঞ্জিনে যেন এই যে ও কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে, ওই কিওয়ার্ড গুলো আমরা ট্যাগে ব্যবহার করব। যেমন ট্যাগ ব্যবহার করতে হয় যেমন আমি ওয়ার্ডপ্রেস একটা দিলাম, এটাকে দেখেন সেপারেট উইথ কমা অর ইন্টার কি। ঠিক আছে, আমি একটা ট্যাগ নিলাম, আমি ইন্টার দিলাম, দেখেন আমার একটা ট্যাগ তৈরি হইলো। ডবল পি, আমি কমা দিলাম, আরেকটা ট্যাগ তৈরি হইলো। ঠিক এভাবেই যখন আমি আমার এগুলো একবার আমি ট্যাগগুলো ব্যবহার করে রাখে দিব, তখন কিন্তু নেক্সট টাইমে আমার ট্যাগগুলো অটোমেটিক শো করবে। তখন আমি জাস্ট ক্লিক করব আর সেট করব, ক্লিক করবো আর সেট করবো যে এই পোস্টের জন্য আমার কি কি ট্যাগ হবে, অমুক পোস্টের জন্য আমার কি কি ট্যাগ হবে। ক্লিয়ার? নিচে আছে ফিচার ইমেজ। আরেকটু নিচে যদি আমরা আসি, সেটা হচ্ছে কি ফিচার ইমেজ। ফিচার ইমেজটা হচ্ছে আপনি একটা পোস্ট করছেন, তো পোস্ট করার পরেই, যেমন আমরা যদি জব রিলেটেড কিছু ওয়েবসাইট দেখি, সেখানে কিন্তু পোস্টটা সম্পূর্ণ করার আগে এগুলো এই ওয়েবসাইটগুলোতে বেশি থাকে। এটাকে দেখি, দেখুন বরাবরই পোস্টটা ওপেন হয়েছে, তাই না? এই যে মনে করেন, এই যে বাংলাদেশ কৃষি গবেষণা একটা ট্রাস্ট নিয়োগ, এটা একটা ইমেজ দেখা যাচ্ছে, তাই না? আমি যদি এটা ওপেন করি, এই যে ইমেজটা এখানে আছে এবং আরো ইমেজ আছে, দেখেন এই যে আরেকটা ইমেজ আছে। তারপর যদি আমি এটা এখানে দেখি, এখানে দেখেন এটা একটা ইমেজ। আমি যদি এটাকে এডিট মোডে ক্লিক করি বা পোস্টটাকে ক্লিক করি, দেখেন ওদের ওই ইমেজটা আমি খুঁজে পাইলাম। ওরা যে আমার যে পোস্টের মধ্যে যে ইমেজটা ছিল, না স্যার। এই যে আমার এই ইমেজটা আমি কি এই পোস্টের ভিতরে খুঁজে পাইলাম? নাই স্যার। পোস্টের ভিতরে কিন্তু খুঁজে পাইলাম না। ঠিক যেটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে আমার
ইউটিউবে যে কাজটা করে, আমি যদি বলি, যেমন আমি যদি এই ওয়েবসাইটের কথা বলি, এটা কিন্তু আমি নিশ্চিত 100% বলে দিতে পারবো এটা কোন থিম, এটা কি দিয়ে তৈরি করা, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, এটা সাফারি থিম। এই সাফারি থিমের কাজ হচ্ছে এটা, ওয়ার্ডপ্রেস দিয়ে সাফারি থিম তৈরি করা এই ওয়েবসাইটটা। এই যে যেমন এই ইমেজটা, এটা হচ্ছে ফিচার ইমেজ। এই যে যে ফিচার ইমেজ অপশনটা আছে, এটা হচ্ছে ফিচার ইমেজ। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ফিচার ইমেজ। এখানে আমার কোন ইমেজটা শো করবে, এখানে আমার কোন ইমেজটা শো করবে। আর কি স্যার থাম্বনেলের মতো স্যার, ইউটিউবে যেমন থাম্বনেল দেই ইউটিউবে যেমন থাম্বনেল আমরা ব্যবহার করি, সেই রকম। ঠিক ধরে নিতে পারেন থাম্বনেলের মতো। ক্লিয়ার? জাস্ট এটা সেট করার জন্য আপনি ক্লিক করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, আপনার যে কোনো একটা ইমেজ ড্রপ এন্ড ড্র্যাগ করবেন, জাস্ট ইমেজটা এখানে আপলোড দিয়ে দিবেন, সেট ফিচার ইমেজ, আপনার ফিচার ইমেজ এটা থাকলো। ক্লিয়ার? রাইট এন্ড এক্সপেক্ট অপশনাল, এগুলো চাইলে আপনি লিখতে পারেন। বলে এগুলো কিসের জন্য লাগে আমাদের? ওই যে একটা পোস্টের ডিসক্রিপশন থাকে না, যদি কোনো কিছু আমরা সার্চ করি, যে কিছুক্ষণ আগে যে সার্চ করলাম কই গেল, এই যে মনে করেন সার্চ করার পরে আমাদের যে এই অপশনগুলো থাকে, এই যে অপশনটা থাকে, মূলত এই অপশনে আপনার কি কি থাকবে না থাকবে, ঠিক এটা এখানে আপনি লিখে দিতে পারেন এসইওর জন্য। ঠিক আছে? জি। আর এসইওর জন্য যদি আমরা প্লাগইন ব্যবহার করি, তখন আমাদেরকে অটোমেটিক তারা সাজেস্ট করবে আমাদের ডিসক্রিপশনটা কতদূর হওয়া প্রয়োজন, বা এটা আমরা কত ওয়ার্ডের মধ্যে লিখতে পারবো, সেটা আমার হিসাব বলে দিবে। তারপর হচ্ছে ডিসকাশন, এই পোস্টের জন্য আপনি কমেন্টস এলাউ রাখবেন কিনা। যেমন আমি যদি হ্যালো ওয়ার্ল্ডে যাই, আমার কমেন্ট সেকশনটা চালু আছে, আমি যদি এটাতে কমেন্ট সেকশন চালু রাখবো কিনা, বা আমি কমেন্টস গুলো আগে রিভিউ করব, তারপর পাবলিশ করব, ট্র্যাকেবল হবে কিনা, ঠিক এটা আপনি চাইলে এই কমেন্ট সেকশনটা এটা রাখতে পারেন। তারপর আছে কি পোস্ট অ্যাট্রিবিউট, যে পোস্ট অ্যাট্রিবিউট বলতে কি, যেমন আমি যদি এই একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে তাদের যে ডিফল্ট একটা টেমপ্লেট, আমি দেখেন এখানকার লুকিংটা একরকম, আমি যদি যাই তো দেখেন তাদের ভিতরের লুকিংটা আরেক রকম যাবে। এখানে দেখেন এদিকে তখন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না? আমি ব্যাক হই, সার্চ জব, পপুলার ওয়েব পেজ, বা ঠিক এরকম আমাদের যদি কোনো টেমপ্লেট থাকে, তো আমি যে কভার টেমপ্লেট, ফুল উইথ টেমপ্লেট, ঠিক কিরকম করে দিব পোস্টটা ওপেন করার পর, ঠিক এটা আমি এখান থেকে করে দিতে পারি। তো দেখেন আমরা ব্লগে একটা পোস্ট করার জন্য এতগুলো অপশন পাই নাই, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটা পোস্ট তৈরি করার জন্য নিজের ইচ্ছা মতো, মানে মনের চাহিদা মতো আমরা অনেক কিছুই সেট করতে পারতেছি, তাই না? এবং এই যে কাজগুলো করব আমি, সে আপনার ফিচার ইমেজ বলেন, বা আপনার এই কথাটি বলেন, তারপর আমার ট্যাগ বলেন, তারপর ক্যাটাগরিজ বলেন, পারমালিঙ্ক বলেন, এই যে কাজগুলা করব, এই প্রতিটি কাজেই আমাদের এসইওর জন্য করা, প্রতিটি কাজেই আমাদের এসইওর জন্য করা। তারপর এখানে ব্লগ, আমি কোন কোন ব্লগ নিছি, কোন ব্লগের কেমন সাইজ হবে, যেমন এটা একটা ব্লগ নিছি, এটা একটা ব্লগ নিছি, তারপর নিচে আপনার এটা একটা ব্লগ নিছি, তো ঠিক এই কোন কোন ব্লগের আমার কেমন সাইজ হবে, ঠিক সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। তবে দেখেন একটা ইমেজেও এখানে অল্টার টেক্সট ব্যবহার করা যায়, এবং এই ইমেজটাকে অল্টার টেক্সট ব্যবহার করাই হচ্ছে আমার এসইওর কাজ। ক্লিয়ার? অবশেষে সবকিছু শেষে আমি যদি এখন পোস্টটাকে পাবলিশ করি, পাবলিশ। স্যার এখন আমার ফিচার confirm ইমেজটা হয়নি। আসলে কি জন্য ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়? কারণ এটা তো আমি দেখাইলাম একটু। স্যার আমি একটু কানেকশন থেকে বের হয়ে গেছিলাম, বিদ্যুৎ গেছিল তো। এই যে দেখেন, এই যে দেখেন, এটা একটা পোস্ট, তাই না? জি স্যার। আমি যদি এটাতে এখন পোস্টার ভিতরে বিস্তারিত করার জন্য তো ভিতরে যাব, তাই না? জি স্যার। গেলাম, দেখেন ওই ইমেজটা ভিতরে আমি আর দেখতে পাবো না, আচ্ছা। আছে? না তার মানে আমাকে আকর্ষিত করার জন্য আমাকে ফিচার ইমেজটা খুব সুন্দর করে ব্যবহার করতে হবে, সেম অ্যাজ ইউটিউবের থাম্বনেল। ও সেজন্য আমরা ফিচার ইমেজটা ব্যবহার করবো। অবশেষে পাবলিশ, আমার পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেল। ভিউ পোস্টে যদি ক্লিক করি, এই যে আমার হাউ টু ইনস্টল জ্যাম,
আমার এটাতে ফিচার ইমেজ এটা আছে, এটা থিমের অপশন অনুযায়ী সেট করতে হয়। এই যে আমার জ্যাম, আমি ক্লিক করলে আমার জ্যাম্পে যাবে। তার মানে এটা স্যার তারপর আপনার না ইউটিউবের অ্যাড করলেও সমস্যা নেই। ফিচার ইমেজটা জি স্যার। সমস্যা তো আমার এই যে সাইডে যে কাজগুলো করলাম কোনোটারই সমস্যা নেই। আমি কিন্তু পুরোটাই এডিট পুরোটাতে কাজ করিনি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটা আর্টিকেল এসইও ফ্রেন্ডলি করতে গেলে আমাকে এগুলা মাস্ট বি করতে হবে, জি স্যার। মাস্ট বি করতে হবে। ওকে, পোস্ট আমরা করতে পারবো? স্যার সমস্যা নেই, করতে পারবো। জি স্যার ইনশাআল্লাহ। ওকে ফাইন। তো এই যে ক্যাটাগরি যদি অ্যাড করতে যাই, দেখেন এখানে ক্যাটাগরি অ্যাড, এই যে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির নাম দিবেন? স্লাগ। স্লাগ বলতে এই ক্যাটাগরির ইউআরএলটা কি হবে, এই ক্যাটাগরির ইউআরএলটা কি হবে। যদি ইউআরএল অপশন দেখি, আমরা সেটিং এ গিয়ে পারমানেন্ট অপশনগুলো দেখি, দেখেন আমার এইচটিটিপি লোকালহোস্ট প্রজেক্ট, এই যে তারিখটা হবে স্যাম্পল পোস্ট, মানে আমার এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমার ওয়েব অ্যাড্রেস, এটা আমার ডোমেনের নাম, দেন এখানে থাকবে তারিখ, তারপর থাকবে পোস্টের টাইটেলটা, এটা আমার দেওয়া আছে। আমি যদি এটা না চাই, যদি এভাবে চাই এভাবে দিতে পারি, নিউমেরিক চাইলে এভাবে দিতে পারি। আপনার পোস্ট নেম, ডেট থাকবে না, যদি এটা দেই তাহলে পারমালিঙ্কে আমার তখন আর এটা আসবে না। ক্লিয়ার? যেটা দেই তখন শুধু আমার ওয়েবসাইট অ্যাড্রেস প্লাস পোস্টের ইউআরএলটা আসবে। এবং কাস্টম স্ট্রাকচার বলতে আমি কি কি চাচ্ছি, যে পোস্ট নেম, ক্যাটাগরি, অথর বা কি কি চাচ্ছি, ঠিক এটা এখানে দিয়ে দিতে পারি যে আমার লিঙ্কটা এইভাবে তৈরি হবে। সমস্যা নেই, আমরা চাইলে পরবর্তী যখন পোস্টটা করবো তখন সেটা আবার এডিটও করতে পারবো। ক্লিয়ার? ঠিক এই যে আমরা ক্যাটাগরি অ্যাড করব, এই ক্যাটাগরির লিঙ্কটা আমার কি হবে, যে ওয়েব অ্যাড্রেস স্ল্যাশ এখানে কোন ক্যাটাগরি থাকবে। আমি নেম দিলাম এইচটিএমএল, এইচটিএমএল এখানে স্ল্যাগ দিলাম। এখন এইচটিএমএল, এই যে এইচটিএমএল ক্যাটাগরির জন্য কি ইউআরএল তৈরি হবে দিলাম, এইচটিএমএল এ তৈরি হবে। তারপর এটা কি প্যারেন্ট ক্যাটাগরি না কোনো ক্যাটাগরি আন্ডারে থাকবে? ওয়েব ডিজাইনের আন্ডারে থাকবে। ওকে ফাইন, ডিসক্রিপশন কিছু দিলাম না, অ্যাড নিউ ক্যাটাগরি। এটা যখন আমার আমি পোস্ট করতে যাব তখন এইচটিএমএল ক্যাটাগরিটা অটোমেটিক আমার ওখানে ক্যাটাগরির জায়গা শো করবে। ক্লিয়ার? ট্যাগও আমরা ঠিক আগে থেকে ঠিক এভাবে অ্যাড করে রাখতে পারি, ট্যাগ নেম, ট্যাগ ইউআরএল। ওই ট্যাগের জন্য বা ওই কিওয়ার্ডের জন্য আমার পোস্টটা কি, ট্যাগটা ইউআরএলটা কি হবে, ঠিক এটাকেও আমরা ঠিক একইভাবে সেট করতে পারি। আমরা মূলত বেসিকে যেটা এখন দেখলাম সেটা হচ্ছে একটা পোস্টের জন্য একটা ওয়ার্ডপ্রেস একটা সাইটের জন্য কিভাবে একটা পোস্ট করতে হয়। আমাদের মূলত আমাদের একটা কাস্টমাইজ করতে হবে, একটা ওয়েবসাইট কাস্টমাইজ করতে হবে, মানে ফুললি ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা করার জন্য আমার কি করতে হবে, আমার থিম কাস্টমাইজেশন করতে হবে। এখন আমার যে থিমটা আছে আমি এই থিমটা চাচ্ছি না, আমাকে এটা ভালো লাগতেছে না, আমাকে এটা ভালো লাগতেছে না, আমাকে এটা ভালো লাগতেছে না, সে মনে করেন। এখন আমি থিম চেঞ্জ করবো বা এডিট করবো, এখানে আমার জাস্ট এনাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সিম্পল পেজ, মানে এখানে পেজগুলো নাই, ওয়েব ডিজাইন নাই। তো আমরা দুটো পেজও ক্রিয়েট করে নিই একটা, ঠিক পেজও আমাদের পোস্টের মতোই একইভাবে তৈরি করতে হয়, এই যে পোস্টের মতো একইভাবে তৈরি করতে হয়। হোম, হোম, পাবলিশ, পাবলিশ। আমরা যদি এখানে দেখি, এখন রিলোড দেই, এই যে হোমটা চলে আসছে। এগুলো অপশন আসলে মূলত আমাদের কি অনুযায়ী আসে, আমার এখানকার কাস্টমাইজ অনুযায়ী আসে। সো এখন আমি একটা থিম চেঞ্জ করা দেখি, নামাজ পড়ায় আপনাদের স্যার 4:15। 4:15 শুরু। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুধু আপাতত থিমটা পাবো কোথায়? তো দেখেন থিম ইউজ করার জন্য আমরা এই অ্যাপিয়ারেন্সে যাব, থিম, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর থিম, দেখেন আমার কি কি থিম যেখানে ইনস্টল বাই ডিফল্ট 3টা থিম ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে। এই যে দেখেন আমাদের জ্যাম ফোল্ডার, দেখেন
এই যে stdocs আমরা কোথায় কাজ করতেছি, প্রজেক্ট 303। তো এখানে দেখেন আমরা ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, আমি যদি WP কন্টেন্ট, এই WP কন্টেন্টে এই যে থিমসে যদি ওপেন করে দেখেন, এখানে তিনটা থিম দেওয়া আছে, 2019, 2017, 2020। আর এখানেও দেখেন এই যে 2020, 2019, 2017 তিনটা থিম আমার আছে। তার মানে আমি এখানে যা যা কাজ করতেছি, আমি একটা ইমেজ আপলোড দিছিলাম না, ওখানে পোস্ট করার সময় একটা ইমেজ আপলোড দিছিলাম না, Yes. এই যে দেখেন আমি এখানে থিমসে গেলাম এবং এই আপলোডে গেলাম 2020, এটা কোন সাল চলতেছে, 2020, কি মাস চলতেছে, নভেম্বর। Yeah. এই যে দেখেন আমি যে ইমেজ গুলা কোথায় কোথায় আপলোড দিচ্ছি, আমার ইমেজ গুলো আসছে, Yes. আমি এখানে ইমেজ গুলো কপি করে নিয়ে আসছি। না। তো ঠিক একই রকম ভাবে আমরা এখানে যা কাজ করি না কেন, সব কাজ আমাদের সার্ভারে জমা হচ্ছে, স্যার ঠিক আমাদের লাইভ সার্ভারেও এরকম ভাবেই জমা হবে। তো সেজন্য আমরা বলি অযাচিত কোনো কিছু রাখলে আমার জায়গা নিয়ে একটা, সেই জায়গাটাকে আমি, যদি আমার জায়গা কম হয়, তো অযাচিত কোনো কিছু এখানে রাখবো না। স্যার হ্যাঁ, স্যার ব্লগে যখন আমরা থিম ডাউনলোড করছিলাম, এখানে তো স্যার সেভাবে করবো না তো মনে হয়, নাকি স্যার? আমরা তো আসতেছি ওটাতে। ওকে। তো আপনারা যদি এখন এরকম একটা থিম কোড করে তৈরি করতে চান, জাস্ট ওই থিমের কোডিংটা বা থিমটা আপনি সেখানে পেস্ট করে দিবেন, আপনার কাজ হয়ে যাবে। আর নতুন থিম, যে আমার এই থিমটার মধ্যে আমি যে কাস্টমাইজ করব, এই থিমগুলো আমার পছন্দ না, যেমন আমাদের ব্লগর তো বাই ডিফল্ট অনেকগুলো থিম দিছিল, আমার ওই থিমগুলো পছন্দ না। যদি নতুন থিম অ্যাড করতে চান, তাহলে এই যে দেখেন অ্যাড নিউ, এই অ্যাড নিউ এ এখানে দেখবেন আপনার অনেক থিম আছে। তবে এই থিমগুলো ডাউনলোড করার জন্য বা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই নেট কানেকশন লাগবে। আমার নেট কানেকশন আছে বিধায় শো করতেছে, যদি নেট কানেকশন না থাকে তাহলে কিন্তু শো করবে না। হ্যাঁ, যদি আপনার নেট কানেকশন না থাকে, তাহলে আপনি আলাদা সিস্টেমে এই থিমটা ইনস্টল করতে পারবেন এবং ওই থিমে সকল কাজ করতে পারবেন। তো দেখেন এখানে আপনার অনেকগুলো থিম আছে। আপনার যদি কোনো থিম পছন্দের থিম নাম করা থিম পছন্দ থাকে, তো এখানে লিখেন, সার্চ করেন, চলে আসবে। এই যেমন নেক্সট আমি সার্চ করলাম, চলে আসবে। তারপর সকালে জানি কি একটা থিম দেখলাম, স্যান্টোবার, SENTOBR, স্যান্টোবার। এই থিমটা আমরা এখানে পাচ্ছি না, আমি থিমের নাম জানি কিন্তু থিমটা এখানে পাচ্ছি না। তখন ঠিক ব্লগে যেরকম আমরা সার্চ করছিলাম যে আপনার থিম ডাউনলোডের জন্য, তো দেখি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড দিলাম, আমরা অনেক থিম পাবো, এখানে অনেক থিম পাবো। তো আমি দুইটা থিম ইনস্টল করে দেখাচ্ছি, একটা এখান থেকেই করতেছি আর একটা ডাউনলোড করে নিয়ে আসতেছি। তো আমি সে মনে করেন এই এক্সট্রা থিমটা ডাউনলোড করব, জাস্ট এখানে ক্লিক করবেন, ওটা অটোমেটিক ইনস্টল এখান থেকে নিয়ে নিবে। তবে মাঝে মাঝে এখান থেকে ইনস্টল হইতে গেলে কিছু কিছু থিম বা কিছু কিছু প্লাগইন অনেকটা সময় নেয়। এখান থেকে অনেকের পিসিতে বা অনেকের সার্ভারে দেখবেন প্রবলেম ফেস করতে হয়। তখন আপনি কি করবেন, এই থিমটা বাইরে থেকে ডাউনলোড করে নিয়ে আসে অফলাইনে আপলোড করবেন। তো আমি একটা থিম এদিকে ইনস্টল হবো, এদিকে আমি একটা থিম ডাউনলোড করি, কি বলেন? এই যে থিম ফরেস্ট থেকে তিনটা থিম ডাউনলোড ফ্রিতে দেয়। তবে ব্লগের থিম আর আপনার ওয়ার্ডপ্রেসের থিম কিন্তু একটু ডিফারেন্ট, কারণ ব্লগের ভার্সনটা হয় আপনার XML ভার্সন আর ওয়ার্ডপ্রেসের ভার্সনটা হয় PHP ভার্সন। আপনি যদি এরকমও চান যে পোর্টফোলিও বলেন কি, PORTFOLIO, FOLIO, হ্যাঁ। একবার বলেন, আমার বানানো ঠিক হয়েছে? আমি পোর্টফোলিও রিলেটেড থিম বুঝতেছি। তো এখানে দেখেন, যদি আমি পোর্টফোলিও তৈরি করি, তো পোর্টফোলিওর জন্য কোন থিমগুলো বেস্ট, এই যে এটা একটা আছে, তারপর এটা একটা আছে, এটা চাইলে আমরা প্রিভিউ দেখতে পারি, যে এটা একটা আছে। আমরা একটা প্রিভিউ দেখে নিই, ডেমো।
এই যে ওয়েলকাম টু সিডনি, আমি যে থিমটা ব্লগে ইউজ করছিলাম আর কি। দেখেন এটাও পোর্টফোলিওর জন্য খুব ভালো একটা থিম। আবার স্যান্ডোবার, ওটাও একটা পোর্টফোলিওর জন্য ভালো থিম। এই যে ওটা ওয়ান পেজ থিম। এই যে দেখেন সার্ভিস ব্লগ ঠিক এরকম থাকবে। থিমটা যদি আমার ভালো লাগে থাকে তাহলে আমি কি বলছি ফ্রি ডাউনলোড করে নেই। ফ্রি ডাউনলোড টাকা যাবে নাকি আবার? ডাউনলোড টাকা চায় না। ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস দ্য ফার্স্ট টু নো অ্যাবাউট নিউ থিম রিলিজ। আচ্ছা, মানে সাবস্ক্রাইব করতেই হবে নাকি? দিলাম, আমি শিফাতের ইমেল অ্যাড্রেসটা দিলাম। ওনার ইমেলে যাব। আমার থিমটা ডাউনলোড হচ্ছে। তো আমার এখানে তো আজান দিচ্ছে। আপনার কি নামাজের পরে আসে ইনস্টলেশনটা দেখবেন না এখনই দেখবেন? স্যার একটু দেখাতে পারবেন তো স্যার, 10 মিনিট? আচ্ছা, তো আমি একটা কিন্তু এখানে থিম অলরেডি ইনস্টল এই যে দিয়েছিলাম, ইনস্টল আমার হয়ে গেছে। আমার ইনস্টল কিন্তু হয়ে গেছে থিমটা। তো আমার ইনস্টল হয়ে গেছে জন্যেই যে আমার দেখেন একটা জায়গায় এখন 4টা থিম আসছে। আমি কিন্তু ইনস্টল দিলাম এখানে। আপনার এই যে ফোল্ডারে গিয়ে দেখেন, এই যে কোথায় আসছে বাবু, ডাব্লিউপি কন্টেন্ট, এই যে থিম, এই যে অটোমেটিক এখানে আসছে ফোল্ডারটা। এই যে এক্সট্রা থিম ফাইলগুলো চলে আসছে সব। কি মজা তাই না? আমি ইনস্টল করলাম এখানে, আমার থিমটা গিয়ে থাকলো ওইখানে, ঠিক আছে, আমার সার্ভারে। এই বিষয়গুলো একটু চিন্তা করেন যে আমি এখানে যা যা করতেছি আমার কিন্তু এই যে সি ড্রাইভের স্পেস অটোমেটিক কিন্তু নিতেই আছে। আমার সি ড্রাইভের স্পেস, আমি যে ড্রাইভের জ্যাম ইনস্টল করছি ওই ড্রাইভের স্পেস কিন্তু অটোমেটিক নিতেই আছে। ক্লিয়ার? এই থিমটা কিন্তু এখনো আমি ইনস্টল করছি বাট অ্যাক্টিভ করি নাই। দেখেন আমার আগের থিমটাই আছে। আমি এখন এটাকে যদি অ্যাক্টিভ করে দেই, কোথায় গেল আমার এক্সট্রা থিম? এই যে এক্সট্রা, এই যে এখানে অ্যাক্টিভ করে দিতে হবে আমার। আমার এখন চালু আছে কি থিমটা? এক্সট্রা থিমটা। আমি এখন যা রিলোড দেই, বাবা এক্সট্রা থিম যেরকম প্রিভিউ দেখলাম ওরকম প্রিভিউ কি আছে আর? না, আমি এক্সট্রা থিম দেখলাম দেখতেছি অনেক সুন্দর। আর এখানে কিন্তু দেখতেছি কেমন, স্যার হয়নি তাই না? স্যার এরকম। হয়নি। এখন আমার থিমটা কাস্টমাইজ করে, এই থিমটা এই যে কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ করে আমাকে এরকম তৈরি করতে হবে। আমার থিমটা কাস্টমাইজ করে আমি এরকম তৈরি করতে পারবো। বুঝতে পারছি? তো এখন আমার যদি এগুলা থিম দরকার না হইতে পারে বা দরকার না হয়, আমি যদি এখান থেকে ডিলিট করে দেই, এগুলা, তাহলে আর ওখানে এগুলা শো করবে না। আমি যদি এখান থেকে ডিলিট করে দেই, এখন যদি আমি এখানে একটু রিলোড দেই, স্যার ডিফল্ট গুলো ডিলিট করা যায়? হ্যাঁ সমস্যা নেই, আপনি ডিফল্ট যা কিছু আছে সব ডিলিট করে দিতে পারেন। আমার থিম আর এই যে একটাই আছে আর নাই, এই যে ওয়ান থিম, বাকিগুলো সব ডিলিট হয়ে গেছে। তাহলে স্যার আমরা ডাউনলোড করার পর ডিফল্ট গুলো ডিলিট করে দেবো স্যার, এটা কাস্টমাইজ করতে চাইলে। ডিলিট করবে, চাইলে আপনি ডিলিট করতে হবে কেন? চাইলে আপনি রাখতে পারেন, না চাইলে আপনার রাখার দরকার নাই। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি মনে করেন আমার জায়গা অনেক আছে, আমার জায়গা 10 জিবি 20 জিবি 25 জিবি ফাঁকা আছে, আমার থাকলে থাকুক, সমস্যা কি? আপনি যখন অনলাইন ডোমেন হোস্টিং সার্ভার ব্যবহার করবেন, তখন আপনার এই যে জায়গা ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আপনার যে অযাচিত কতগুলো জিনিস আছে, অযাচিত কতগুলো আপনার যেগুলো কাজে লাগে না, আপনি যেমন আমি যে থিমটা ডিলিট করলাম, এগুলো কিন্তু আর কখনো ইউজ করবো না। আমি এগুলো কখনো ইউজ করবো না, বিজয় ডিলিট করে দিলাম। যদি আমার ওই থিমগুলো থাকতো, যদিও আমি ওগুলো কাজ করবো না, খামাখা আমার জায়গাটা ধরে রাখতেছে, প্লাস আমার ওয়েবসাইটটাকে একটু স্লো করবে, আমার যে ওয়েবসাইটের স্পিডটা আছে সেটা একটু স্লো করবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? যেমন এই যে এক্সট্রা থিমটা দেখেন,
এই যে তার সম্পর্কে এখানে কিছু বিস্তারিত দেওয়া আছে। স্টার্ট দ্য ফার্স্ট ফুললি কাস্টমাইজেবল এন্ড বিউটিফুল ওয়ার্ডপ্রেস থিম সুইটেবল ফর ব্লগ, পার্সোনাল পোর্টফোলিও, বিজনেস ওয়েবসাইট এন্ড ই-কমার্স স্টোরফ্রন্ট। আপনি পার্সোনাল পোর্টফোলিওর জন্য তৈরি করতে পারবেন, বিজনেস ওয়েবসাইটের জন্য তৈরি করতে পারবেন, ই-কমার্সের জন্য তৈরি করতে পারবেন, ইচ্ছা তারা বলে দিছে। তবে এই যে আপনার এই থিমগুলোর জন্য কিছু কিছু এডিট করার জন্য আপনাদের এদের থিমের কিছু অপশন থাকে, বা আমাদের এই কাজগুলো করার জন্য কিছু প্লাগইন অ্যাড করতে হয়, আবার কিছু উইডজেট অ্যাড করে নিতে হয়। তবে কিছু কিছু থিমে আপনার সব প্লাগইন সাপোর্ট করে না, আবার কিছু কিছু থিমে আপনার ওই থিমটা ইনস্টল করতে গেলে বাধ্যতামূলক প্লাগইন ইউজ করা, প্লাগইন আপনাকে ইউজ করতে হবে, এটা বাধ্যতামূলক। বুঝতে পারছি? স্যার স্যার ওই থিম থিমে দিলে তো অ্যাড শো করে যে কি কি প্লাগইন গুলো লাগবে, ওপরেই শো করে। হ্যাঁ, অবশ্যই এগুলো আপনি থিমে, এই যে যেমন যেমন আমরা একটা থিম ডাউনলোড করলাম, এই যে এখানে আমরা এই থিমটা একটা ডাউনলোড করলাম, তাই না? কোন থিম ডাউনলোড করলাম ভাই? বুঝতে পারছি, সিডনি। সিডনি হারাই গেল না। আচ্ছা, সে মনে ওটা বাদ দিলাম। আমি এই একটা থিম দিতে যাচ্ছি। সেই থিমটার যখন আমি কিছু ভিতরে দেখবো, এটা হচ্ছে আপনার ডেমো। যে এই যে ডেমো কি মোবাইলে কিরকম দেখা যাবে, ট্যাবে কিরকম ইউজ করবে, ছোট মোবাইলে কিরকম দেখা যাবে, আরো ছোট মোবাইলে কিরকম দেখা যাবে। ঠিক আছে, এখানে কিরকম আমরা দেখতে কিরকম হবে সেটা আমরা ডেমো দেখতে পাচ্ছি। এই থিমের আপনি একটা থিম যখন ডাউনলোড করবেন, এখানে কেটে দিলে হচ্ছে। আপনার থিমটা যখন ডাউনলোড করবেন, ডেমো করতে কার্ড দিয়েছি, ব্যাগ হইতে পারে না। এখন আমি এই থিমটা সম্পর্কে যখন লার্ন মোডে ক্লিক করব, তখন এই থিমটা সম্পর্কে আপনার কি কি দেখতে পাবেন। যে আপনার এই স্টাইল ইজ ওয়ান পেজ থিম, পারফেক্ট এন্ড এনি টাইম। তারপর আপনার কি হোয়াটস মেক দিস থিম, এই যে দেখেন, স্টিক ম্যাটেরিয়াল ডিজাইন অল ডান উইদিন কাস্টমাইজেশন, ই-কমার্স ডিজাইন রেডি, পেজ বিল্ডার ক্যাপাবিলিটি, অ্যাকসেপ্ট অল স্ট্যান্ডার্ড সাইট, কি আনকম্প্রোমাইজড স্পিড, স্পিডের দিক দিয়ে, এবং এই সাইডে কিছু এটা রিভিউ কিছু দেওয়া আছে। এটার আপনি প্ল্যান দেখতে পারেন, মানে এটা আপনার ফ্রি প্ল্যানে কি পাবেন, বা আপনার লাইফ টাইম প্ল্যানে কি পাবেন, 1 year সাপোর্টেড 1 সাইট, 1 year সাপোর্টেড 3 সাইট, আপনি কি কি সাপোর্ট পাবেন এবং এসইও সাপোর্ট পাবেন কিনা, বা আপনার প্লাগইনের ক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইটে আমি একটা থিম দেখাচ্ছি আপনাদের, ডাউনলোড করে একটা থিম দেখাচ্ছি, সেটার না বলে ডাউনলোড। সে মনে করেন আমার এই পেজটা, এই যে স্যান্ড বান্টো স্যান্ড বর্ডার, এটা এই থিমটা কিন্তু সাইজ আমার কত দেখেন, 9 MB। আমার থিমের সাইজটা 9 MB। এই থিমটা ইউজ করতে গেলে আমাকে 4টা প্লাগইন মাস্ট বি ইউজ করতে হবে। আমাদের 4টা প্লাগইন মাস্ট বি ইউজ করতে হবে, এবং এই যে 4টা প্লাগইন এখানে আছে অবশ্যই পুরো ভার্সনে হতে হবে। থিমটা ফ্রি দিয়েছে আমার, প্লাগইনটা পুরো ফ্রি দেয়নি। কেমনটা লাগে এখন কোন? থিমটা আমার ফ্রি ডাউনলোড করতে দিয়েছে, আমি ডাউনলোড করলাম মজার সুখে, ডাউনলোড করে দেখলাম আমার প্লাগইন গুলা ফ্রি দেয়নি। আর ওই থিমটা ইউজ করতে গেলে তারা বলেই দিছে, এই থিমটা ইউজ করতে গেলে আপনার মাস্ট বি এই কয়েকটা প্লাগইন লাগবে। আমরা বিরতির পরেই দেখি, যেহেতু কারণ কি বলে আপনার যে অফলাইনে যে থিমটা, এখন এটা তো আমরা অনলাইনে এখান থেকে ইনস্টল করে দেখলাম। তো বাই ডিফল্ট বাইরে থেকে থিম কিভাবে নিয়ে আসে আমরা ইনস্টল করব, ঠিক এটা এখন দেখতেছি। দেন পরে এর কাস্টমাইজের অপশন কিছু কিছু কাজ দেখে নিব। ঠিক আছে, 4টা 10, 6টা 15 পর্যন্ত বিরতি। ঠিক আছে, স্যার 6টা পড়ে যাবে। স্যার এত দেরি? সেটা হচ্ছে আমরা ডাউনলোড করছি একটা থিম অলরেডি।
আমার থিমটা আমি কোথায় ডাউনলোড করে রাখলাম। এর আগে যেমন আমরা থিম ডাউনলোড করছিলাম, এই যে সিডনি, তো এই যে থিমটা এর আগে ব্লগে যখন আমরা ডাউনলোড করি তখন কি করছিলাম, এক্সট্রাক্ট করে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করছিলাম। কিন্তু না, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটু আলাদা। ওয়ার্ডপ্রেসে ঠিক যেরকম ভাবে ফাইলটি ডাউনলোড হয়েছে ঠিক এই ফাইলটি আমাকে আমার থিমের জন্য ইনস্টল করতে হবে। তো দেখেন এখানে আপনার যে কাজটা করতে হবে, আমি থিমসে যাব, যাওয়ার পর অ্যাড নিউ, থিমসে যাওয়ার পর অ্যাড নিউ, অ্যাড নিউ এ যাওয়ার পর দেখেন এখানে আপলোড থিম, অপশনটা পাবো আপলোড থিম। এই আপলোড থিম ঠিক আমাকে এখানে দেখেন, ইফ ইউ হ্যাভ থিম এ ডট জিপ ফরম্যাট ইউ মে ইনস্টল অর আপডেট বাই আপলোডিং ইট হেয়ার। তার মানে আমার কি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে, জিপ ফরম্যাটে। আমি যে ফাইলটা ডাউনলোড করছি সেটা কিন্তু জিপ ফরম্যাটেই আছে, দেখেন জিপ ফরম্যাটেই আছে, ঠিক আছে। তো আমি ওই থিমটাকে এখন এখানে আপলোড করে দিচ্ছি, আপলোড ডাউনলোড সিডনি, জাস্ট আপলোড করে দেওয়ার পর ইনস্টল নাও। এখন এই থিমগুলা এভাবে অনেকে ইনস্টল করতে গেলে অনেক বেশ কয়েকটা থিম ট্রাই করে দেখবেন আপনারা, যে এমনি জাস্ট ট্রাই করে দেখবেন, কারণ এগুলা যেহেতু আমরা লাইভ কাজ বা আমাদের লাইভ কাজ করতে হবে বা আমাদের কি বলে আপনাদের ফাইবারে কাজ করতে হবে, সো আপনি অনেক থিম দিয়ে ট্রাই করে দেখবেন। প্র্যাকটিসের মানেই হচ্ছে এটা, যে আমি এটা থিম মাত্র ছিল 2 MB মেবি 2 কত জানি, আবার একটা বড় থিম আপলোড দিয়ে দেখবেন, বা আপনার একটু মিডিয়াম সাইজ থিম আপলোড দিয়ে দেখবেন যে ওই থিমটা আপলোড হচ্ছে কিনা, বা ওই থিমটা আপনি আপলোড করে দিতে পারতেছেন কিনা। যেমন এখন যদি আমি আরেকটা থিম দেখাই, থিম আমার কিন্তু ওই থিমটি ইনস্টল হয়ে গেছে, এখানে সাকসেসফুল দেখাইলো, এই যে সিডনি থিমটি আমার আপলোড হয়ে গেছে, সিডনি থিমটা আমার আপলোড হয়ে গেছে। এখন যদি আমি আমার কাছে আরেকটা থিম আছে, আমি যদি সেটা আপলোড করে দেখাই, দেখেন এখন কি দেখায়, অ্যাড নিউ, আপলোড থিম, ব্রাউজ, ডেস্কটপ, নিউ ফোল্ডার। আমার এই যে সেন্টোবার থিমটা আছে, আমি যদি এটা আপলোড করি তো দেখেন এটা এখন কি দেখায়, দেখেন ওয়ার্নিং। এই যে আমার এই ইস্যু একটা, এই যে এই ইস্যুটাই আমার হচ্ছে প্রবলেম, এটাই বায়ার আমাকে আমার দ্বারা কাজ করাই নিবে। আমি একটু আগে তো একটা থিম ইনস্টল করলাম, তাই না, একটু আগে একটা থিম ইনস্টল করলাম না, সেটা কি আমার কোনো ঝামেলা করছে? কোনো ঝামেলা করে নেই, বাট এখন আর একটা থিম ইনস্টল করতে যাচ্ছি, এটা আমার ঝামেলা দেখাচ্ছে। এখন বায়ারকে এই থিমটাই লাগবে, এই থিমটা ঝামেলা দেখাচ্ছে, আমাকে এই থিমটাই লাগবে, কিন্তু ওই থিমটার সঙ্গে কোনোভাবেই আপলোড করতে পারতেছে না। আমাকে এখন এই ফিক্সটা ইরোর করে দিয়ে আমার কি করতে হবে, সমাধানটা করে দিতে হবে। যেমন এখানে ওয়ার্নিং দেখায় যে কি, পোস্ট কন্টেন্ট লেন্থ অফ এত বাইট এক্সিস্ট, মানে এক্সিস্টেড টু দ্য লিমিট অফ 0 বাইট, মানে আমি সর্বোচ্চ এখানে 8 মেগাবাইট আপলোড করতে পারবো, কিন্তু এটার সাইজ হয়ে গেছে 9 MB। এটার সাইজ হয়ে গেছে, কন্টেন্ট লেন্থ আমার হয়েছে কত, 9 MB, মানে এই থিমটার সাইজ আমার 9 MB, আর আমি সর্বোচ্চ আপলোড করতে পারবো কত, 8 MB। আমি কথাটা বুঝাইতে পারছি? গতকাল কিন্তু আমরা এই ফিক্সটা ইউজ করছিলাম যে 2 MB জায়গা কত যদি 1024 MB দিছিলাম, তাই না? কিন্তু তারপরও কিন্তু 1024 আমার MB আজকেও দেওয়া আছে, তারপরেও কিন্তু আমার 8 MBর উপরে নিচ্ছে না। নিচ্ছে কি? নিচ্ছে না, আরো বেশি নিচ্ছে না। তো এখানে আমাকে এখন একটা ওই কোডটা থেকে একটা ইরোর আমাকে ইস্যু করতে হবে। এই যে কোডটা গতকাল আমরা এডিট করছিলাম, পিএইচপি কোথায়, এটা তো না, এখানে কাজ করতেছি, তাই না? আমাদের জ্যাম্পে, এই যে জ্যাম ফোল্ডারে পিএইচপি তে আমরা এই যে php.ini যেটা ফাইল দেখছিলাম,
এই যে php.ini, আমরা এখানে একটা ইস্যু করছিলাম। কি ইস্যু করছিলাম? ঠিক কি করছিলাম? হ্যাঁ, এই যে আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, এটাকে 2টাকে 1024 করছিলাম। আমার কিন্তু 1024 আছে। তাও কি ওটা নিল সমাধান? নেয়নি। তার মানে তাহলে কি আমাকে আরো কোথাও 6 ইস্যু করতে হবে, বা এই কোডটা আমার কোথাও আরো পরিবর্তন করতে হবে। এই কোডটা কিন্তু আমি যে লাইভ সার্ভারে যাব, ঠিক লাইভ সার্ভারেও কিন্তু এটা পাবো। এটা আমি লাইভ সার্ভারেও পাবো। এই কোডটা আমি লাইভ সার্ভারেও পাবো। এখন আমি যদি এখানে আবার আরেকটা, এই কোডে আপনার যদি অপশনটা না থাকে, বা কোডে আমি পাইলাম না, বা কোডে আমি ইরর করতে পারলাম না, সেক্ষেত্রে আমার করতে হয় কি, যে আমার যে এই যে লোকাল হোস্ট সার্ভার ফোল্ডারটা আছে, এই যে ফোল্ডার আমার htdocs ফোল্ডারটা আছে, php এই htdocs ফোল্ডারটা আছে আমার, এখানে কিছু কাজ করতে হবে। মানে আমার এখন 8 MB উপর নিচ্ছে না, এটা নির্ভর করবে আপনার যে ওয়ার্ডপ্রেসের যে বাই ডিফল্ট থিম আপলোডের অপশনটা আছে, সেটা হয়তো বা কন্টেন্ট নাই। আমি এই ইস্যুটা আজকে রাতে দেখে যদি ট্রাই করতে পারি, কারণ এটা খুঁজতে আসলে সময় লাগবে। আমার এখন সঠিক জানা নেই কোডটা, আমাকে এটা খুঁজতে সময় লাগবে। সেজন্য আমি বাই ডিফল্ট ডিফারেন্ট ওয়েতে ওই থিমটা ইনস্টল করব। এখন আমি এভাবে ইনস্টল করতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু ভেঙে ভেঙে আমি ঠিক ওটাকেই ইনস্টল করব। ওই যে একটা গল্প শুনেননি, যে কি জানি নৌকা পার করতে কি বাঘ, পান আর একটা জানি কি ছিল, ছাগল, শুনছেন কিনা? যে নদীতে পার হইতে গেলে একটা ছাগল, বাঘ আর পান, কিন্তু নৌকাতে একটার বেশি 2টা উঠা যাবে না। আপনি যদি ওই যে কি বাঘকে রাখে যান, ছাগলকে নিয়ে যান, কি জানি এরকম একটা কি ছিল আর কি, যে ছাগল পান খেয়ে ফেলবে, বাঘকে আগে পার করে নিয়ে আসলে পরে দিয়ে নিয়ে আসবেন, তখন আবার এটা কি করবে, এরকম একটা গল্প ছিল না? গল্পটা আমার সঠিক মানে ভালো করে মনে নেই আর কি। বলেন দেখি একটু শুনি, মনে আছে গান? শিফাত আপু, আপনি জানেন না? অসীম ভাই বলেন তো। মনে নাই? মানে ঘটনাটা হচ্ছে এরকম, যে একটা নৌকা, একটা নদী আছে, একটা মানুষ 3টা জিনিস নিয়ে যাচ্ছে। ওর সাথে আছে কি বাঘ, আর একটা কি ছাগল, আর একটা পান। পান আমরা চিনি। যখন নৌকা পার হইতে যাবে নদীতে, নদীতে নৌকা দিয়ে যখন পার হইতে যাবে, তখন নৌকাটার এমন সমস্যা যে মানুষটা থাকতে পারবে, সাথে তার তার যে কোনো 3জনের মধ্যে একটা থাকতে হবে, হয় পান অথবা ছাগল অথবা বাঘ। এখন যদি সে আগে পানটাকে পার করে নিয়ে যাচ্ছে, তখন এদিকে বাঘ ছাগলকে ফিরে খেয়ে ফেলতে পারে। আবার যখন বাঘকে নিয়ে যাচ্ছে আগে, তখন এদিকে ছাগল পান খেয়ে ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ওই মানুষটা নদীটা ওই 3টা বস্তু কিভাবে পার করবে? হ্যাঁ, কিন্তু নৌকা সাঁতরে তো যাবে না, সাঁতরে তো যাবে না। আমরা থিমটাকে এখন ডিফারেন্ট ওয়েতে আপলোড করা, ভেঙে ভেঙে আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখেন, আমার থিমটা হচ্ছে, এই যে মূল থিমটা হচ্ছে আমার, এই যে থিমটা, এটা আমি ডাউনলোড করে পাইছি। এটার সাইজ হচ্ছে 9 MB। এটাকে আমি আগে এক্সট্রাক্ট করে নেই। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে, আমার দেখেন সেন্টোবার মাস্টার ফাইল, মানে মাস্টার ফাইলটা যদি আমি প্রপার্টিসটা দেখি, তো দেখেন মূল ফাইলগুলো আমার এখানে কত আছে, 17 MB। এমনি কি আপলোড নিচ্ছে না, আমার আছে 17 MB। ওকে, এখন দেখেন, এটা যদি আমি ওপেন করি, এর ভিতরে আরো ফোল্ডার। আপনি প্রতি থিমে, যেমন আমি যদি এই যে সেন্টোবার থিমটা ওপেন করি, যেটা ডাউনলোড করলাম, সিডনি থিমটা, দেখেন এখানে কিন্তু আমার শুধু
কাজের বিষয়গুলো আছে, আর আদার্স কোনো বিষয় আছে কি? কিন্তু একটা ফাইল থাকবে আবার, আমরা যখন আপলোড দিব তখন একটা ফাইল আমাদেরকে অটোমেটিক নিয়ে নিবে। এটা সেই সিডনি থিমেরই আপনার একটা অপশন থাকবে যে এই থিমটাকে আপনি কাজ করতে গেলে কি কি অপশন আমাকে চেঞ্জ করতে হবে বা কোথায় কোথায় আমার কি কি কাজ করতে হবে। ঠিক এই আমার কি বলে এই ফাইলটার একটা ডকুমেন্টেশন ফাইল আছে যেটা আমার প্রয়োজন নাই। ডকুমেন্টেশন ফাইল বলতে এটা বোঝাচ্ছে যে এটাকে আমার ব্যবহার করতে গেলে আমি যদি এটাকে ওপেন করি, তো দেখেন এখানে এই যে ইন্ট্রোডাকশন সেন্টোবার সম্পর্কে বলা আছে, ইনস্টলেশন ইন্ট্রোডাকশন কিভাবে ইনস্টল করতে হবে, ইনস্টলিং থিম, ইনস্টলেশন টিউটোরিয়াল, হাউ টু আপডেট, অন ক্লিক ডেমো পোর্ট, এই যে ঠিক কিভাবে আমাকে আপলোড করতে হবে ঠিক এটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আচ্ছা যা হোক, আমরা অত দূর ইনস্ট্রাকশনে না যাই। এই যে দেখেন, তারপর আছে কি আমার লাইসেন্সিং, মানে এই থিমের জন্য লাইসেন্সের জন্য আলাদা একটা অপশন আছে, এটা থিম ফরেস্ট থেকে ডাউনলোড করে নেওয়া, তো সেজন্য এটা দেখাচ্ছে। তারপর রিকোয়ার প্লাগ ইন, মানে এই থিমটা ইনস্টল করতে গেলে আমাদের কিছু প্লাগ ইন মাস্ট বি লাগবে। তারপর আছে সেন্টোবার। এখন এই যে প্লাগ ইন, লাইসেন্সিং, ডকুমেন্টেশন বা সেন্টোবার স্টাইল, সেন্টোবার ইনস্টলেশন, ইনস্টেবল জিপ, তো এখানে যদি আমি ওপেন করি ঠিক আবার কিন্তু এই যে সেন্টোবার অপশনের এই যে দেখেন সেন্টোবার অপশনে আমার সব আছে। আমার এখন ভেঙে ভেঙে আপলোড করতে হবে কোনটা, যে আমি যদি সেন্টোবারটা শুধু ইনস্টল করি বা এই যে ইনস্টলেবল জিপ, এটা কত সাইজ, 1.5 MB মতো। ঠিক আছে, আমি চাইলে এটা ঠিক এর আগে থিমটা যেভাবে ইনস্টল করলাম শুধু এই ফাইলটা ইনস্টল দিলেই আমার থিমটা ইনস্টল হবে, কিন্তু প্লাগইন গুলো ইনস্টল হবে না। তখন কি আমি পরে এই প্লাগইন গুলো আস্তে আস্তে ইনস্টল করব, যে থিমটার কাজ করতে গেলে আমার কি কি প্লাগইন দরকার সেগুলো আমি ইনস্টল করব। আমি ওটা না করে যেহেতু সেন্টোবার মাস্টার ফাইলটা আমার এখানেই আছে, যা সেটা কপি করলাম। এখন কিন্তু আরেকবার দেখে নেন এখানে কি সেন্টোবার থিমটা আমার আছে, সেন্টোবার থিমটা আছে আমার। তাই আমি এইচটি ডক্সে গেলাম, প্রজেক্ট 3-তে 303-এ গেলাম, ডাব্লিউপি কন্টেন্টে গেলাম, থিম ফোল্ডারে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। আমার সাইজ কিন্তু 3.12 MB। আনজিপ বিদায় এটা এত এমবি দেখাচ্ছে। আমি এখন এটাকে একটু রিলোড দিলাম, আসছে সেন্টোবার। আমি ইনস্টল করে ফেললাম। ও না দেখে কি হয়েছে, আমাদেরকে এই থিমটা ইনস্টল করতেই হবে। দেখেন কোনো কোডিং নলেজ বা আমি চাইলে কিন্তু এটা কোড দিয়ে সমাধান করে দিতে পারতাম, কোডটা চেঞ্জ করে পিএইচপির কোডটা চেঞ্জ করে এটা সমাধান করতে পারতাম, কিন্তু পিএইচপির কোডটা চেঞ্জ না করেই কিন্তু আমি কাজটা করলাম। এখন দেখেন আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, দেখেন এই যে অ্যাক্টিভ করার সময় দেখাচ্ছে দিস থিম রিকোয়ার্স ফ্লোয়িং প্লাগইন। এই প্লাগইন গুলা ওই থিমের সাথে আপনার কানেক্টেড ছিল বিধায় এটা আমার ইনস্টল ছিল না। এখন এগুলো আমি আস্তে আস্তে ইনস্টল করবো, সমস্যা কোথায়। যেমন কি লাগবে, ব্রেড ক্রাম, আপনার কন্ট্যাক্ট ফর্ম, এলিমেন্টর পেজ বিল্ডার, মেল চিম ফর ওয়ার্ডপ্রেস, অন ক্লিক গোল ডেমো। এই যে মেল চিম ফর ওয়ার্ডপ্রেস, আপনারা মেল অবশ্যই পাওয়া যাবে, এখানে অবশ্যই পাওয়া যাবে এই প্লাগইন গুলা। যদি এখানে পাওয়া না যায় ঠিক আমরা তখন এই যে গুগলে সার্চ করে আবার নিয়ে আসবো, প্লাগইন পাওয়া যাবে, কোনো প্লাগইন নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এমন কোনো প্লাগইন নাই যে পাওয়া যায় না, ঠিক আছে, এমন কোনো প্লাগইন নাই যে পাওয়া যায় না। যদি পাওয়া না যায় আমার এই থিমের সাথে দেখেন, এই থিমের সাথে কিন্তু আমার প্লাগইনটা দেওয়া ছিল, কোথায় গেল, এই যে প্লাগইন, রিকোয়ার প্লাগইন, এই দুটো আমাকে লাগবেই। তো এখন প্লাগইনটা আস্তে আস্তে ইনস্টল করে নিলাম, এটা একবার এটা করলাম একবার এটা করলাম, সমস্যা কি। ঠিক যেমন ছাগলকে আর পানকে পার করছিলাম, বুঝা গেছে। তো এটা কিন্তু আমার অ্যাক্টিভ আছে আপাতত। এখন আমি দেখি থিমটা আমার আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখেন এই যে সেন্টোবার চলে আসছে থিম, কিন্তু ওই লুকিংটা আসে নাই, ওই লুকিংটা আমাকে নিয়ে আসতে হবে। এই যে মূলত এই যে যেমন এলিমেন্টার পেজ বিল্ডার, আমরা মূলত এই কি বলে এলিমেন্টার পেজ বিল্ডার, এই প্লাগইনের অনেক কাজ আছে। আমরা এই প্লাগইনের কাজ দেখতে গেলে আমাদেরকে মিনিমাম আর 3 থেকে 4টা ক্লাস লাগবে, যদি আমি ফুললি এই ক্লাসটা এই শুধু এই একটা প্লাগইনের কাজ দেখি। তারপর আপনার দেখুন এই যে মেল চিমের জন্য আপনারা যখন গিগ টুল যান তখন দেখছেন না যে ইন্টিগ্রেশন অটোমেশন, মেল চিম অটোমেশন, মেল চিম ইন্টিগ্রেশন,
আমি তখন কি বলছিলাম যে এখানে আমাকে একটা ওয়েবসাইট লাগবে এবং এটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদেরকে এটা অটোমেশন বা ইন্টিগ্রেশন করে দিতে হবে। দেখেন এটা অটোমেটিক বলাই আছে, কারণ এটা একটা পোর্টফোলিও আইটেমের থিম। এই পোর্টফোলিও আইটেমের থিমটাকে আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে সেটা আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং না করলে তো আপনি কাজ পাবেন না এটার দ্বারাই। সেজন্য এই যে মেল টিম ফর ওয়ার্ডপ্রেস এটা দেওয়া আছে। আমি যদি এটা ক্লিক করি, দেখেন এখানে এই যে প্লাগ ইন ইনস্টলেশনটা আজকে সেরকম সময় নাই, আমরা দেখাবো। এই দেখেন ইনস্টল নাও, ইনস্টলে ক্লিক করলে আমার ইনস্টল হয়ে যাবে। যে মেল টিমে আমরা কাজ করছি ঠিক ওই মেল টিমেই আমাদের এখানে কাজ করবে। Okay? বুঝা গেছে? তো প্লাগ ইন ইনস্টলেশনটা বিষয়ে আমার আরো কিছু দেখার আছে বা আরো কিছু বলার আছে, সেজন্য আমি আজকে ওটা ইনস্টল করতেছি না, আর সময়ও খুব কম। আর আপনাদেরকে বিষয়গুলা যেটা বললাম যে আপনার বিভিন্ন আইটেমের থিম ইনস্টল দিয়ে ট্রাই করে দেখবেন। তারপরে এই থিমটার কাস্টমাইজেশন, যেমন যদি আমি কাস্টমাইজে ক্লিক করি, এই থিমের দেখেন আমার মেনু বার ক্রিয়েট করতে হবে, আমার সাইট আইডেন্টি ক্রিয়েট করতে হবে, আমার পোস্টগুলো কিভাবে তৈরি করতে হবে, আমার উইডজেট কি কি থাকবে, আপনার কোনটা লিঙ্কের কালার কিরকম হবে, কোনটা কিভাবে শো করবে, ঠিক এখানে কিন্তু আমার সবগুলাই কাস্টমাইজেশন করতে হবে। আবার যদি আমি এডিশনাল সিএসএস জানি, তো কোড দিয়ে সিএসএস এই যে কোড লিখে এখানে সিএসএস দিয়ে কালার চেঞ্জ করতে পারি। যে আমি যে কালারটা চাচ্ছি ওই কালারটা এখানে নাই, আমি চাইলে সিএসএস ধরে বা আমার এইচটিএমএল যে কোড শিখছিলাম আমরা ওই সিএসএস এর কোড দিয়ে চেঞ্জ করতে পারি। সো ওটা আমাদের প্রয়োজন অতটা হবে না, কারণ এখানে কোড তৈরি করতে গেলে আমাদেরকে কিছু আরো অ্যাডভান্স লেভেলের কিছু জ্ঞান থাকতে হবে, তাইলে আমরা করতে পারবো। তারপর হোম পেজ সেটিং, উইডজেট সেটিং, মেনু সেটিং, ব্যাকগ্রাউন্ড ইমেজ, হেডার ইমেজ, কালার। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা নাই। আমি যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দেই, জাস্ট এটাই করলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট হয়ে গেল, কোনো কিছুই না, কোনো কিছুই না। তারপর কিভাবে থাকবে ইমেজটা, হ্যাঁ বলেন। হুম, বুঝি নেই। হ্যাঁ, কোথায়? এখানে সেন্টোবার চাইল্ড জিপ, আমি এটা ওপেন করে দেখি। দেখেন এখানে কিছু ফাংশনালি কাজ আছে। যদি আপনার প্রয়োজন হয় যে কাজ করতে গেলে ওখানে তখন দেখাবে। এই যেমন দেখেন এখানে এই অপশনটা, এই অপশনটা যদি ইনস্টল করতে হয়, এখন আপনি আস্তে আস্তে ফোল্ডারটা টোটাল ওখানে নিয়ে যান, সমস্যা কোথায়? আমি যদি এই ফোল্ডারটায় কি বলে দাঁড়ান, এই ফোল্ডারটায় ওখানে নিয়ে যাই, তো দেখি এখন কাজ করতেছে কিনা। আমি এই সেন্টোবারটা এখন ডিলিট করে দিব, দাঁড়ান আমি থিমটাকে চেঞ্জ করে নিই। তা না হলে পরবর্তীতে আমার যদি চেঞ্জ না করে যদি ডিলিট করি, অনেক সময় ফির আমার এখানে সব সেটিংস উলট পালট হয়ে যাবে, তখন আমার এগুলো ঠিক করতে ফিরে আবার কোডিং লাগবে। আমি এটা ডিলিট করবো, তাই না? এখন একটু রিলোড দেই। আমার সেন্টোবার কি আগেরটাই আছে না নতুনটা আছে, কিভাবে বুঝবো? আমি রিঅ্যাক্টিভ করে দেখি। আমার কিন্তু এখানে প্লাগ ইন গুলা অ্যাক্টিভ হয় নাই, আমার আগেরটাই আছে। দাঁড়ান তো আমি ওটাকে একবার সরাই নেই। থাকার কথা তো না। সেন্টোবার মাস্টার ফাইল কাস্টমাইজেশন, দেখেন ওটা কিন্তু আসে নাই আমার। সেন্টোবার মাস্টার ফাইল সেন্ড কাস্টমাইজ ব্লার হয়ে গেছে। আর আমি যদি এই ফাইলটা আবার নিয়ে দেই, দেখেন
কই গেল, থিমসের ভিতরে রাখলাম। এখন কিন্তু ঠিকই আসছে। তো আমার কিন্তু এই যে এলিমেন্টার গুলা অ্যাক্টিভ হয় নাই। আমার ওই থিমটাও যে এই যে 17 এমবি, কিন্তু দেখেন এটা ফাইলটার সাইজ কত ছিল, এটা ফোল্ডারটার সাইজ ছিল কত, প্রায় 17 এমবির মতো। আমার কিন্তু তারপর ওটা কাজ হয় নাই। তো আমি চাইলে কিন্তু একটা থিমকে এভাবেও ইনস্টল করতে পারি, ঠিক ওভাবে আপলোড হচ্ছে না, জোর করে আপলোড করাবো। ক্লিয়ার?